আসসালামু আলাইকুম এইচএসসি 25 মানবিকের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে লাইফের। তোমরা কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ। ইতোমধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের কি ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে কিনা? আমি অ্যাকচুয়ালি তোমাদের ভর্তি পরীক্ষার যে আপডেটটা এটা খুব একটা ফলো করছি না। আমি জানি তোমাদের অলরেডি নটরডেমে অ্যাডমিশন টেস্ট কমপ্লিট হয়ে রেজাল্টও হয়ে গিয়েছে, এরপরে সেন্ট জোসেফে হয়েছে, তোমরা এর মধ্যে কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো। সো তোমাদের রেজাল্ট দিয়েছে কিনা, কি অবস্থা, মানে কে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ, এই ব্যাপারগুলো একটু কমেন্টে জানাও এবং জানাও যে তোমরা কেমন আছো। আর আমার পরিচয়টা এর মধ্যে তোমাদেরকে দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে জাফর ইমাম। আমি 10 মিনিট স্কুলে ইকোনমিক্স ইনস্ট্রাক্টর হিসেবে দীর্ঘদিন ধরে আছি। এইচএসসি তোমাদের যে এর আগে অনলাইন ব্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে একটা কোর্স হতো, যেটা এইচএসসি 3-4 মাস আগে আমরা শর্ট সিলেবাসে পড়াতাম। সেই সময় থেকে আমি 10 মিনিট স্কুলের সাথে আছি। আর আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। সো তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেছো, মাহাদি জি বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জিজ্ঞেস করেছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে কিছুটা ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। সো ক্লাসে তোমাদের এই জন্য একটু ইনকনভিনিয়েন্স হতে পারে, এই জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে রাফি বলেছো ভাইয়া নূর মোহাম্মদ কলেজে অ্যাপ্লাই করেছি। ওকে, তোমাদের রেজাল্টটা কত তারিখে দিবে বলো তো? তোমরা যে অ্যাপ্লাই করেছো কলেজে, অ্যাডমিশনের রেজাল্ট কবে দিবে? মানে আমি খুবই সরি, আমি রিসেন্ট এইবার হচ্ছে এইচএসসির মানে ফুল ট্র্যাকটা আমি আসলে ফলো করতে পারিনি। জানি যে তোমরা অলরেডি অ্যাপ্লাই করেছো, নটরডেমের অনেকেই পরীক্ষা দিয়ে হয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তারপরে সেন্ট জোসেফেরও রেজাল্ট ইতোমধ্যে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, মুন্নি বলেছো যে আমার পছন্দের কলেজে হয়েছে। কোন কলেজে হয়েছে? আচ্ছা, বেবজা কলেজ আসছে। তার মানে ফার্স্ট মেরিট অলরেডি দিয়ে ফেলেছে, তাই তো? কত তারিখে ফার্স্ট মেরিট, কত তারিখে দিয়েছে? ঠিক আছে, আমাদের অলরেডি 8টা 2 বাজে, আমরা পড়াশোনা শুরু করব। তো তোমাদের এর আগে একটু বলে নেই, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি তে আসার পর তোমাদের অনেকেরই কনফিউশন থাকে ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে, যে ভাইয়া ইকোনমিক্স সাবজেক্ট নিব কিনা, এবং এটার সারাউন্ডিং এর অনেক মানুষজন বলে যে ইকোনমিক্স তো অনেক কঠিন, ইকোনমিক্স নিবা কিনা একটু ভেবে নাও, এরকম অনেক কথাবার্তা বলে। আবার অনেকে কমার্সের আছো, সো কমার্স থেকে কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নেওয়ার সুযোগ আছে। এরপরে যারা সায়েন্স থেকে এসছে তারা চিন্তা করো ইকোনমিক্স নিব কিনা। তো আমি তোমাদের সায়েন্স থেকে যারা আসছে স্পেশালি তাদের জন্য বলি, যারা সায়েন্স থেকে আর্টসে আসছো, ইকোনমিক্স হচ্ছে তাদের জন্য একটা ফেভারিট সাবজেক্ট হইতে পারে। কারণ আর্টসের অন্যান্য সাবজেক্টে তেমন গ্রাফ, ম্যাথ, ইকুয়েশন কিচ্ছু নাই, কিন্তু এই এইচএসসির ইকোনমিক্সে তোমরা কিছু গ্রাফ এবং কিছু ম্যাথ পাবা। এখন কথা যে মানবিকের আগে থেকে যারা আসছো তারা বলবা যে ভাইয়া আমরা তো ম্যাথ পারি না, আমরা তো গ্রাফ পারি না, আবার সায়েন্স থেকে আসছি ম্যাথ পারি না, এই জন্য ভাইয়া তাইলে এখন আমাদের কি হবে? মানে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি ক্লাস এইটের লেভেলের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলা পারো, দ্যাট মিনস একটা সমীকরণ থেকে এক্স এর মান বের করতে পারো, সিম্পলি সিম্পলি যোগ বিয়োগ করতে পারো, তাহলে তোমরা এইচএসসি ইকোনমিক্স পারবা। এবং মানে এইচএসসির ইকোনমিক্সে এ প্লাস পাওয়াটা আমি মনে করি সবচাইতে সহজ, কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা টাইপের কোশ্চেন যদি তোমরা পড়ে ফেলতে পারো, তোমরা শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। এবং এইচএসসি 25 ব্যাচ অলরেডি যারা পরীক্ষা দিয়েছে, তোমরা তাদের, আমাদের 10 মিনিট স্কুল কমিউনিটি তো আছে এইচএসসি 25, সেইখানে যারা আমাদের সাথে অনলাইন ব্যাচে ছিল, সো তাদের সাথে বা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ছিল, তাদের সাথে তোমরা একটু কথা বলে দেখতে পারো, বা তোমাদের আশপাশে থাকলে, যে ওই কোর্সটা কেমন ছিল। তো আমি তোমাদের এইটুকু কথা দিতে পারি যে তোমরা যদি এইচএসসি তে ইকোনমিক্স নাও এবং 10 মিনিট স্কুলের সাথে থাকো, মানে আমরা কিন্তু এইচএসসির তোমার মানবিকের জন্য এই প্রথম অনলাইন ব্যাচটা থ্রো করেছি, এবং এই অনলাইন ব্যাচে কিন্তু তোমাদের ইকোনমিক্স এবং জিওগ্রাফি আছে। তো তোমরা 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কোর্সটা কিনতে পারবা। এর মধ্যে আলাদা করে শুধু ইকোনমিক্স নিতে পারো। কেন আমরা এটা রেখেছি? অনেকেই আছো কমার্সের যে কিনা ইকোনমিক্স ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও, সো এই ধরনের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র তোমরা কিন্তু ইকোনমিক্স কিনতে পারবা, আবার ইকোনমিক্স জিওগ্রাফি বান্ডেল আকারেও কিনতে পারবা। তো আজকে এই ক্লাসের পরে আমি তোমাদের একটা পোস্ট করে দিব এইচএসসি 27 গ্রুপে, এবং সেখানে প্রোমো কোড দিয়ে দেবো। প্রোমো কোড দিলে তোমরা ইকোনমিক্স এবং জিওগ্রাফি ডিসকাউন্টে কিনতে পারবা। সো তার আগে, কেনার আগে আসলে আমাদের যে ডিসিশন নিতে হবে যে ভাই আমি ইকোনমিক্স নিব কিনা, তো সেই ডিসিশনের জন্যই তোমাদের বেসিক বিল্ডিং ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলার একদম বেসিক আইডিয়া নিয়ে আলাপ করছি, কি কি জিনিস তোমাদের লাগবে সেগুলো নিয়ে আলাপ করছি। সো 4 মিনিট হয়ে গিয়েছে, চলো পড়াশোনাটা শুরু করি। এটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের 9ম অধ্যায়, তো সামগ্রিক আয় ও ব্যয়।
দেখো, অর্থনীতি দুইটা পত্র, প্রথম এবং দ্বিতীয়। এখন প্রথম পত্রেতে অনেক বেশি গ্রাফ ম্যাথ আছে কম্পেয়ার টু দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রের যেই কয়েকটা কঠিন চ্যাপ্টার মনে হয় স্টুডেন্টদের কাছে ইনিশিয়ালি, আমি আবার বলছি ইনিশিয়ালি মনে হয়, কিন্তু পরবর্তীতে আমার এক্সপেরিয়েন্স বলে তোমরা যখন এটা পড়েছো এরপরে এটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট বলেছে, অফলাইন অনলাইন, আমি তো দীর্ঘদিন ধরে ইকোনমিক্স পড়াচ্ছি। সো নবম অধ্যায় হচ্ছে সামগ্রিক আয় ব্যয়। তো সামগ্রিক আয় ব্যয়, তোমরা জানো যে অর্থনীতিকে কিন্তু দুই ভাগে ব্রডলি বা মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রোকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রোকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। মাইক্রো ইকোনমিক্স কি করে? মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে মাইক্রো লেভেলে। তার মানে একজন ব্যক্তির চাহিদা, যোগান, অথবা একটা ফার্ম বা একটা প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন, যোগান, চাহিদা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে। আর ম্যাক্রো ইকোনমিক্স মানে ম্যাক্রো, বড়, তার মানে সামষ্টিক, পুরা একটা দেশের ইকোনমি নিয়ে কথা বলে, পুরা দেশের মানুষের জাতীয় আয় নিয়ে কথা বলে, ইনফ্লেশন নিয়ে কথা বলে, একটা ইকোনমির গ্রোথ নিয়ে কথা বলে, মানে ওভারঅল সে আলোচনা করে। তো সামগ্রিক আয় ব্যয় হচ্ছে সেই একটা ম্যাক্রো ইকোনমিক্স এর টপিক, মানে দেশের সব মানুষের যে মানে মানুষের যে আয় হয়, মানুষ যে ব্যয় করে, জাতীয় আয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, ইহসান জিজ্ঞেস করেছে, ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? তোমাদের আগামী মাসেও বেশ কিছু বেসিক বিল্ডিং ক্লাস হবে চ্যাপ্টারের উপর, এবং অক্টোবরের সম্ভবত 1 তারিখ থেকে, 1 বা 3ও হতে পারে, হ্যাঁ, কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের অনলাইন ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। আচ্ছা আচ্ছা, আমরা এখন খুব বেশি প্রয়োজনীয় কথা না হলে কমেন্টে আমরা কথা বলবো না, কমেন্টে আমার সাথে ইন্টারেক্ট করো যেগুলো তোমাদের প্রয়োজন। তো আমরা পড়বো হচ্ছে সামগ্রিক আয় ব্যয়। দেখো, সামগ্রিক আয় ব্যয় মানে একটা দেশের, পুরো দেশের মানুষের আয় কেমন হয়, সেটা মানুষ কিভাবে ব্যয় করে, এই ব্যাপারগুলাই এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই সামগ্রিক আয় বা জাতীয় আয়ের সংজ্ঞা। সামগ্রিক আয় বা জাতীয় আয় বলতে সোজা কথা বোঝায় একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট অর্থ বছরে, সাধারণত এক অর্থ বছরে, ঠিক আছে, এক বছরও বলতে পারতাম, কিন্তু অর্থ বছরের একটা আলাদা গুরুত্ব আছে। বছর শুরু হয় কিন্তু জানুয়ারি মাস থেকে, কিন্তু বাংলাদেশে কিন্তু অর্থ বছর শুরু হয় জুন থেকে। সো বলা হচ্ছে যে সাধারণত এক অর্থ বছরে একটা দেশের সকল মানুষের আয়কে যদি আমরা একসাথে করি, সেইটা হবে জাতীয় আয়। তো আবার অন্যভাবেও বলা যায় যে একটা দেশের সকল মানুষ আয় করে আসলে কিভাবে, মানুষ আমি তুমি আয় করি কিভাবে, হয় কোনো পণ্য উৎপাদন করি, না হলে কোনো না কোনো সেবা দিই। ধরো একজন একটা গার্মেন্টস এর প্রোডাক্ট উৎপাদন করতেছে, একজন চিপস, আলু থেকে চিপস তৈরি করতেছে, এগুলো প্রোডাকশন। আবার আমি তোমাকে পড়াচ্ছি, এই জন্য 10 মিনিট স্কুল আমাকে পে করতেছে, এটা কিন্তু একটা সেবা বা এটা একটা সার্ভিস। তো তার মানে একটা দেশের সকল মানুষ একটা অর্থ বছরে যেই পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে, সেইটার বাজার মূল্যকে আমরা জাতীয় আয় বলতে পারি। তার মানে দেখো, খুবই সহজ। জাতীয় আয় মানে কি? মানে জাতীয় মানে পুরো দেশ, দেশের সকল মানুষ একটা নির্দিষ্ট অর্থ বছরে বা এক অর্থ বছরে যেই পরিমাণ আয় করে সেটাই জাতীয় আয়। অথবা একটা দেশের সকল মানুষ একটা অর্থ বছরে যেই পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে সেটার বাজার মূল্যই জাতীয় আয়। তো দেখো, এখানে এগুলাই বলা আছে। বলতেছে অর্থনীতির সামগ্রিক আয় প্রসারিত অর্থে প্রকাশ করে এই যে কোন নির্দিষ্ট সময় একটি দেশ বা অঞ্চলের সকল ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্মিলিত উপার্জিত আয়ের সমষ্টিকে সামগ্রিক আয় বলে। এখন এই যে সামগ্রিক আয় আমরা বললাম, এই সামগ্রিক আয় দেখো, আমি যেই কথাটা বলছি তোমাদেরকে, সামগ্রিক আয়টা কেমন হতে পারে, মানে এইটাকে জাতীয় উৎপাদনও বলতে পারি আমরা। কেন জাতীয় উৎপাদন? ওই যে বললাম একটা দেশের সকল মানুষ যেই পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে, তো সকল মানুষের দ্রব্য সেবা উৎপাদন, তার মানে কি এটা জাতীয়র সাথে, হ্যাঁ, জাতীয়র সাথে আসলে। আচ্ছা, একজন বলেছে ভাই ইকোনমিক্স নরোত্তম রায়ের বই কি আচ্ছা দেখো, আমি তোমাদের বইয়ের বিষয়ে যেটা বলি, এইচএসসি ইকোনমিক্স এর জন্য রণজিৎ কুমার নাথের বইটা হচ্ছে প্রথম পত্রের জন্য বেস্ট। আর তোমরা দ্বিতীয় পত্রের জন্য মুস্তাফিজুর রহমান স্যারের বই নিতে পারো, অথবা আখতারুজ্জামান স্যারের বইও নিতে পারো। তবে আমি সাজেস্ট করব প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র অবশ্যই তোমরা রণজিৎ কুমার নাথের বই কিনবা। দ্বিতীয় পত্র তোমরা আখতারুজ্জামান স্যার অথবা মুস্তাফিজুর রহমান স্যারের বইটা নিতে পারো, মানে আমি পার্সোনালি প্রেফার করি। এর বাইরে তো তোমরা যে কোনো কিছুই নিতে পারো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো, আচ্ছা কমার্সে ইকোনমিক্স এর ইম্প্যাক্ট কেমন? আমি মানে যারা তোমরা কমার্সে পড়ো, ইকোনমিক্স নিলে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এবং মানে তোমরা
ইকোনমিক্সের জটিলতাটা কি আমি তোমাদেরকে একটু ভেঙেই বলি। সেটা হচ্ছে ইকোনমিক্সের ভালো টিচার সারা দেশে খুব একটা নাই। ধরো একদম প্রান্তিক অঞ্চলে যারা আছো তাদের কলেজগুলোতে ইকোনমিক্সের অত ভালো টিচার নাই, এটা একটা সংকট। তো এই জায়গাটাতেই 10 মিনিট স্কুল তোমাদের বেস্ট হেল্প করতে পারবে। 10 মিনিট স্কুলের ক্লাস তো সারা দেশ ব্যাপী বিস্তৃত, তুমি একেবারে ধরো পঞ্চগড়ে আছো অথবা টেকনাফে আছো, সেখান থেকে অনলাইন ক্লাস করতে পারবা। সো 10 মিনিট স্কুল এই জায়গায় তোমাদের একটা বেস্ট হেল্প দিতে পারবে। এবং আমি সুস্থ থাকলে বেঁচে থাকলে এই কথাটা তোমাদের দিতে পারি, তোমরা যদি আমার ইনস্ট্রাকশন ফলো করো ইকোনমিক্স তোমাদের, তোমরা যতই ম্যাথে দুর্বল হও না কেন ইকোনমিক্স নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। আর কমার্সের যারা আছো তাদের ইকোনমিক্স নিলে সুবিধা হলো যে তোমাদের এই তোমার ইকোনমিক্স থেকে বেশ কিছু সাধারণ জ্ঞান তোমরা অ্যাডমিশন টেস্টে কমন পাবা। আবার অনার্সে গিয়ে তুমি যখন বিবিএ তে ভর্তি হবো, ম্যানেজমেন্ট, তারপরে মার্কেটিং, হ্যাঁ এরকম ফাইন্যান্স, প্রত্যেকটা জায়গায় মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স আছে, যেটা বেশিরভাগ এইচএসসি ইকোনমিক্স মিলাই। ঠিক আছে, আমি নিজেও কিন্তু 10 মিনিট স্কুলের পাশাপাশি ঢাকা কমার্স কলেজে লেকচারার হিসেবে আছি। সো অনার্স লেভেলের আমি এই যে বিবিএ তে পড়াই, তো একেবারেই ওখানে যে মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স আছে কোর্স হিসেবে, সেটা কিন্তু এইচএসসির বেসিকই মূলত। ঠিক আছে, আচ্ছা এক্সিলেন্ট রাফি, আই এম ফ্রম রাঙামাটি, কনগ্রাচুলেশন। মানে দেশের বলা যায় যে অন্যতম দুর্গম জেলা, সেখান থেকে ও যুক্ত হয়েছে এই জায়গাটাতেই 10 মিনিট স্কুলের আসলে স্পেশালিটি। সে তার ক্লাসটা আসলে সারা কান্ট্রি ওয়াইড। হ্যাঁ, তো ওকে, আচ্ছা তো দেখো আমরা যেটা বলছিলাম যে জাতীয় আয়কে আমরা জাতীয় উৎপাদনও বলতে পারি। তো জাতীয় উৎপাদন কি? চূড়ান্ত পণ্য সেবার আর্থিক মূল্য। তো দেখো আমি কি বলছি যে একটা দেশের সকল মানুষ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে, এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করে দিচ্ছে, চূড়ান্ত পণ্য সেবা। চূড়ান্ত পণ্য সেবা কেন বলছে জানো? সেটা হচ্ছে ধরো আমি সুতা উৎপাদন করলাম, হ্যাঁ সুতা উৎপাদন করার পর সেই সুতা দিয়ে আমি কাপড় তৈরি করলাম, তারপর সেই কাপড় দিয়ে আমি এই টি শার্টটা তৈরি করছি। এখন এই টি শার্টের দাম মনে করো 500 টাকা। এই 500 টাকার মধ্যে কি কি জিনিস ইনক্লুড আছে? কাপড়ের দাম ইনক্লুডেড আছে, কাপড়ের মধ্যে আবার কি সুতার দাম ইনক্লুডেড আছে, তার মানে একদম প্রথম থেকে আসছে, এসে এটা 500 টাকা হয়েছে। এখন জাতীয় আয় হিসেবে যদি আমি এই টি শার্টের দামটাও হিসাব করি, আবার যে কাপড় উৎপাদন করছিল তার ওই কাপড়ের দাম হিসাব করি, আবার যদি সুতার দাম হিসাব করি, তাহলে দেখো একই এই জামার দাম 3বার কাউন্ট করা হয়ে গেল ধাপে ধাপে। হ্যাঁ, এটাকে বলে ডাবল কাউন্টিং প্রবলেম। এই ডাবল কাউন্টিং প্রবলেম এড়ানোর জন্য এইখানে সবসময় চূড়ান্ত পণ্যটা হিসাব করা হয়। তার মানে এই যে সুতা থেকে কাপড় হয়েছে, কাপড় থেকে টি শার্ট হয়েছে, সুতা আর কাপড়ের দাম হিসাব করা হবে না জাতীয় আয় হিসেবে, শুধুমাত্র এই যে ফাইনাল প্রোডাক্ট বা চূড়ান্ত দ্রব্য হিসেবে টি শার্টের দামটা হিসাব করা হবে। এই জন্য যে দ্রব্য বা সেবা উৎপাদন করে সেটা অবশ্যই চূড়ান্ত দ্রব্য হইতে হবে। আবার ধরো জাতীয় আয় মানে কি? একটা মানুষ ইনকাম করে। তো মানুষের ইনকামের জন্য মানে তোমার 4টা ওয়ে আছে। আমরা বলি যে উৎপাদনের উপকরণ কয়টা? 4টা। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, মানে এটা তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে মানে উৎপাদন আমরা যে করি, এই উৎপাদনের উপকরণ 4টা: ভূমি, শ্রম, মূলধন আর হচ্ছে সংগঠন। মানুষ কোনো না কোনো ভাবে 4 জায়গা থেকে উৎপাদন করে। সে ভূমির জন্য খাজনা পায় বা রেন্ট পায়, শ্রম দিলে সেটার বিপরীতে সে ওয়েজ পায় বা মজুরি পায়, মূলধনের বিপরীতে পায় হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, আর সংগঠন হিসেবে পায় মুনাফা। এই জিনিসগুলোকে একসাথে করলেও আমরা জাতীয় আয় কিন্তু পেতে পারি। সেইটাকেই দেখানো হয়েছে যে জাতীয় আয় সমান জাতীয় উৎপাদন বলা যায়, কারণ জাতীয় আয় মানে একটা দেশের সকল মানুষ যেটা আয় করে সেইটাকে বলতেছে চূড়ান্ত পণ্য সেবার আর্থিক মূল্য। আবার মানুষ আয় কোনো না কোনো ভাবে উৎপাদনের যে 4টা উপকরণ আছে এখান থেকেই করে: ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। ভূমির জন্য সে পায় হচ্ছে খাজনা, এই যে খাজনা পায়, ভূমির জন্য খাজনা পায়, তারপরে হচ্ছে তোমার শ্রমের জন্য হচ্ছে মজুরি পায়, মূলধনের জন্য সুদ পায়, আর সংগঠন হিসেবে মুনাফা পায়। সো এই কারণে এই রিলেশনটা দেখানো হয়েছে। এইটা আমরা মানে আরো বিস্তারিত যাব। তো তোমরা একটা জিনিস তোমাদের একটু স্লাইড অ্যাড করে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো জাতীয় আয়কে
একটা হচ্ছে জিডিপি আর একটা জিএনপি বা জিএনআই। হ্যাঁ, জিএনপি বা জিএনআই, এটা কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতেছে। গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনপি বললে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, তার মানে জাতীয় আয় যেটা আমরা পড়লাম, এই জাতীয় আয়কে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, একটা জিডিপি এবং একটা জিএনপি। তো আমরা এই জিডিপি আর জিএনপির সংজ্ঞাটা একটু পড়তে চাই। হ্যাঁ, তো প্রথমে চলো জিএনআইটা পড়ি। হ্যাঁ, জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। গ্রস ন্যাশনাল ইনকাম মানে কি, এখানে একটা শব্দ তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে ন্যাশনাল। এইখান থেকে ন্যাশনাল থেকে একটা শব্দ আমরা চিন্তা করতে পারি, ন্যাশনালিটি। মানে কি, জাতীয়তা। আমাদের জাতীয়তা কি, বাংলাদেশি না? মিনিং হলো গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই, মানে একই ন্যাশনালিটির মানুষ বা একই জাতীয়তার মানুষ এক অর্থ বছরে যেই পরিমাণ আয় করে সেইটাই হচ্ছে তোমার জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকাম। তাহলে জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকাম হচ্ছে এক অর্থ বছরে একই জাতীয়তার সকল মানুষ যে ইনকাম করে সেইটা হবে জিএনআই। এই যে একই জাতীয়তার মানুষ, সে দেশের মধ্যে আছে নাকি দেশের বাইরে আছে এটা বিবেচ্য বিষয় না। ধরো উদাহরণ হিসেবে কেমন, বাংলাদেশের মানুষ, এই যে আমার দেশের মধ্যে যে ইনকাম হচ্ছে, পণ্যদ্রব্য উৎপাদন হচ্ছে, এখানে বিদেশি বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে না, বিদেশিরা বিভিন্ন সময় এসে চাকরি করতেছে না, এইটা হিসাব করা যাবে না। বাংলাদেশের মধ্যে বাংলাদেশি মানুষজন যারা ইনকাম করতেছে তাদের আয় প্লাস বাংলাদেশি মানুষ বিদেশে থেকে যে ইনকাম করতেছে সেইটা, এই দুইটা যোগ করতে হবে। তার মানে গ্রস ন্যাশনাল ইনকাম হচ্ছে এক অর্থ বছরে একই জাতীয়তার সকল মানুষ, তারা দেশে অবস্থান করুক বা বিদেশে অবস্থান করুক, শুধু তাদেরটা যোগ করলে পাই জিএনআই। এই জন্য দেখো সংজ্ঞাতে কি বলা হচ্ছে, কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে ও বাইরে যত চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনআই বলে। এখানে একটা জিনিস তোমরা দেখো যে দেশের নাগরিকগণ, দেশের নাগরিকগণ মানে কি, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশি, বাংলাদেশি তার মানে বাংলাদেশি জাতীয়তার, যে একটা নির্দিষ্ট সময় দেশের নাগরিকগণ মানে বাংলাদেশের নাগরিক হতে হবে, সে দেশে অবস্থান করুক বা বিদেশে অবস্থান করুক, দেশের মধ্যে বিদেশি নাগরিক যারা আয় করতেছে সেইটা হিসাব হবে না, ঠিক আছে। তো এখন দেখো এখানে এগুলার নানান রকম জিনিস বলা আছে। এই জিএনআই থেকে মানে তোমার জিএনআই থেকে আর একটা কনসেপ্ট আসবে, জিএনআই থেকে আর একটা কনসেপ্ট আসে হচ্ছে এনএনআই। এটা হচ্ছে এনএনআই মানে হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। ওইটা ছিল গ্রস ন্যাশনাল ইনকাম, সেইখান থেকে একটা কনসেপ্ট আসবে নেট ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। তো নেট ন্যাশনাল ইনকাম কি করি আমরা, জিএনআই থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে আমরা যেটা পাই সেটা নেট ন্যাশনাল ইনকাম। তো জিএনআই মানে আমার দেশের মানুষ দেশের মধ্যে এবং আমার দেশের মানুষ বা আমার ন্যাশনালিটির মানুষ বিদেশে যে পরিমাণে ইনকাম করছে সেটা জিএনআই।
কিন্তু এখানে একটা কথা আছে, এই যে পণ্য আমরা উৎপাদন করলাম এটার জন্য আমরা মেশিনারিজ ব্যবহার করছি না? এখন মেশিনারিজ 1 বছর আগে যে অবস্থায় ছিল, এই 1 বছর উৎপাদন করার কারণে এই মেশিনারিজের ক্ষয় হয়েছে না? এই মেশিনারিজের ডেপ্রিসিয়েশন হয়েছে না? মানে একটা মেশিনারিজ তো কিয়ামত পর্যন্ত ভালো থাকবে না, রাইট? তো তো একটা মেশিনারিজ তো আর মানে 50-100 বছরের মধ্যে সর্বোচ্চ 50-100 বছর বা 10 বছর পরে নষ্ট হয়ে যাবে। তার মানে একটা মেশিনারিজ যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনে থাকি এবং এটা যদি 10 বছর যায়, প্রত্যেক বছর কিন্তু আমার 10,000 টাকা করে কমে যাচ্ছে। তো এই যে আমার যে মেশিনারিজ এইটার ক্ষয়, সেইটার ব্যয় তো হিসাব করতে হবে। সেইটার ব্যয়কে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়। ঠিক আছে, অবচয় ব্যয়। তো জিএনআই থেকে অবচয় ব্যয় বাদ দিলে অ্যাকচুয়ালি আমার দেশের নাগরিকগণ যেই পরিমাণ আয় করছে সেইটা পাওয়া যায়, সেইটাকে বলা হচ্ছে এনএনআই বা নেট ন্যাশনাল ইনকাম। আবার ডেপ্রিসিয়েশন কস্টকে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সও বলা হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এইটুকু বুঝছো? একটু কমেন্টে বলো তো। কমেন্টে তোমরা অনেক অপ্রয়োজনীয় গল্প করছো, তোমাদের ক্লাসে মনোযোগ দিতে হবে। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এখন পর্যন্ত যতটুকু বুঝিয়েছি বুঝছো কিনা। আমি কি পড়ানো হয়েছে এতক্ষণ পর্যন্ত, যে জাতীয় আয় কাকে বলে বা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম দুই প্রকার হতে পারে, একটা জিডিপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর একটা জিএনআই। তো জিএনআই গ্রস ন্যাশনাল ইনকামটা আমরা এখন ব্যাখ্যা করলাম, এবং জিএনআই এর সাথে মানে আমরা আরেকটা টপিক কি পড়লাম, গ্রস ন্যাশনাল মানে নেট ন্যাশনাল ইনকাম। ডেপ্রিসিয়েশন কস্ট যদি জিএনআই থেকে বাদ দেই তাহলে নেট ন্যাশনাল ইনকাম বা এনএনআই পাই। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে সেটা বুঝছো কিনা। আচ্ছা, এখন জিডিপিটা আমরা একটু দেখি। জিডিপিটা কাকে বলতেছে? জিডিপিটা হচ্ছে, জিএনআইটা কি ছিল, একই জাতীয়তার মানুষ সে দেশের মধ্যে থাকুক আর বিদেশে থাকুক, এই দুইটা যোগ করলেই, বা আমার একই ন্যাশনালিটির মানুষ সে দেশে থাকুক বা বিদেশে থাকুক তাদের সবার আয়, বাংলাদেশি জাতীয়তার সকল মানুষের আয় যোগ করলে গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই পাচ্ছি। আর জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদনও বলা হয় এটাকে। হ্যাঁ, মোট দেশজ উৎপাদনও বলা হয়। তো ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক মানে হইলো একই ভৌগোলিক সীমারেখার মধ্যে, মানে বাংলাদেশের যে মানচিত্র আছে এই মানচিত্রের মধ্যে যত পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যই হচ্ছে জিডিপি। জিএনপি মানে তোমার জিএনপির ক্ষেত্রে কি বলছিলাম, বা জিএনআই এর ক্ষেত্রে একই জিনিস কি বলছিলাম, যে একই জাতীয়তার বাংলাদেশি মানুষজন দেশে থাকুক আর বিদেশে থাকুক তাদেরটা যোগ করব, কিন্তু দেশের মধ্যে যারা বিদেশি আছে তাদেরটা হিসাব হবে না। কিন্তু জিডিপি কি বলতেছে, এক অর্থ বছরে একই ভৌগোলিক সীমা রেখার মধ্যে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন হয় তার বাজার মূল্য। তার মানে এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র আছে এর যে ম্যাপ আছে, এই ভৌগোলিক সীমা রেখার মধ্যে সে দেশের মানুষ হোক বা বিদেশি নাগরিক হোক যারাই আছে সবার আয় একসাথে জিডিপি। তার মানে মিনিংটা কি, ধরো আমি একটা আঁকার চেষ্টা করি, বাংলাদেশের মানচিত্র আঁকার চেষ্টা করি, খুবই বাজে হবে। মনে করো এইটাই বাংলাদেশের মানচিত্র। তো জিডিপি হচ্ছে দেশের মধ্যে এই যে দেশি বিদেশি সবাই আছে, দেশি প্লাস বিদেশি। দেশি প্লাস বিদেশি এই সবাই এই ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা আছে সেইটা মিলে হবে তোমার জিডিপি। আর জিএনপিটা কি, ধরো এইটা মনে করো বাংলাদেশের ম্যাপ। ঠিক আছে, তো জিএনপিটা হবে এইখানে এই যে বিদেশে যারা, দেশের বাইরে দেশি যারা আছে, দেশের মধ্যে দেশি যারা আছে, এইটার যোগ করলে হবে হচ্ছে আমার জিএনপি। পার্থক্যটা হলো এই। তো দেখো সংজ্ঞায় কি বলতেছে, কোন নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে, এই যে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য এবং উক্ত দেশে অবস্থানরত বিদেশিদের উপার্জিত আয়ের সমষ্টি থেকে দেশীয় না। আচ্ছা এইখানে একটু কঠিন করে বলছে, এইখানে এত কঠিন করে চিন্তা করার দরকার নেই।
আমরা মুখে যেটা বলতেছি এইটাই, দেখো বোঝো কিনা কনসেপ্টটা, যে একটা নির্দিষ্ট অর্থ বছরে একই ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্যকে বলা হচ্ছে জিডিপি। তোমাদের প্রয়োজনে আমি এটা লিখে দিচ্ছি। আমার হ্যান্ড রাইটিং একটু বেশ খারাপ, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। হ্যাঁ, চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যই জিডিপি। কি বললাম? সাধারণত এক অর্থ বছরে কোন দেশের বা কোন নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মাঝে দেশীয় বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্যই জিডিপি। বোঝা গেছে? তো এখন দেখো এখানে জিডিপি আর জিএনপির আমরা একটা পার্থক্য পড়লেই তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, জিডিপির আমরা যেই সংজ্ঞাটা পড়লাম এটা তো তোমরা বুঝছো। এখন এনডিপি পড়বো। হ্যাঁ, জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ছিল, এনডিপি মানে ওই আগেরটার মতোই, এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি? এই জিডিপি থেকে সিসিএ অর ডিসি। ডিসি মানে কি? ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়, ওই একই জিনিস, ওই যে ক্ষয়জনিত ব্যয়। হ্যাঁ, উৎপাদনের উপকরণের ক্ষয়জনিত ব্যয়। তার মানে জিডিপি থেকে আমরা যদি অবচয় ব্যয় বা ডেপ্রিসিয়েশন কস্ট বা ডিসি অথবা সিসিএ, দ্যাট মিনস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, এটা যদি বাদ দেই, প্রত্যেকটি একই জিনিস। ডেপ্রিসিয়েশন কস্ট যা, ডিসিও তাই, সিসিও তাই, অবচয় ব্যয় তাই, এক অনেকগুলা নামে এটাকে পরিচয় করা যায়। হ্যাঁ, তো জিডিপি থেকে যদি আমরা অবচয় ব্যয়, সোজা কথা মেশিনারিজ এর ক্ষয়জনিত যে ব্যয় হয় প্রত্যেক বছর বছর, সেটা বাদ দিলে আমরা এনডিপি পেয়ে যাই। ঠিক আছে, এখন আমরা জিডিপি আর জিএনপির পার্থক্যটা বুঝতে চাই। হ্যাঁ, এই যে দেখো, তো প্রথমে সংজ্ঞায় আসো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছর বছর কিন্তু এই প্রশ্নটা আসে, জিডিপি এবং জিএনপির পার্থক্য, এটা তোমাদের জানা থাকতেই হবে। ঠিক আছে, তো দেখো প্রথমত সংজ্ঞা বলতেছে জিএনপি হলো কোন দেশের মোট জাতীয় উৎপাদন বা কোন নির্দিষ্ট সময় ওই দেশে প্রস্তুতকৃত চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্য। দাঁড়াও, আচ্ছা, জিএনপি হলো কোন দেশের নাগরিক কর্তৃক এই শব্দটা লাগবে। হ্যাঁ, জিএনপি হলো কোন দেশের শুধুমাত্র নাগরিক কর্তৃক মোট উৎপাদন বা নির্দিষ্ট সময় ওই দেশে প্রস্তুতকৃত চূড়ান্ত দ্রব্য সেবার বাজার মূল্যের
সমষ্টি, আর জিডিপি হলো কোনো নির্দিষ্ট ওই যে ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে। তো তার মানে সংজ্ঞা যে দুইটা পড়াইছি সেই দুইটা লিখলেই হয়ে যাবে। এরপরে খেয়াল করো, এখানে সূত্র দেখানো হয়েছে। জিএনপির ক্ষেত্রে কি হবে? জিএনপির ক্ষেত্রে আমার দেশের নাগরিক যারা দেশের মধ্যে আছে এবং এই দেশের নাগরিক যারা বিদেশে আছে তাদেরটা শুধু হিসাব করব। কিন্তু মানে আমার দেশের মধ্যে যদি বিদেশি নাগরিক থেকে থাকে, আমার দেশের মধ্যে ইন্ডিয়ান কেউ থেকে থাকে, পাকিস্তানি কেউ থেকে থাকে, তারা হিসাব করা যাবে না। আমার দেশের মানুষ এবং আমার দেশের মানুষ যারা ইন্ডিয়াতে অবস্থান করছে, পাকিস্তানে, মালয়েশিয়া, ইউএসএ, তাদের যে রেমিটেন্স বা তাদের যে আয় সেটা হিসাব করতে হবে জিএনপিতে। তো ওইটাই বলছে, জিএনপি হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য। আচ্ছা, এইখানে একটু কঠিন করে বলছে, তোমরা এভাবে চিন্তা করতে পারো যে জিএনপি ইজ ইকাল টু, ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তাহলে কি, এই যে দেখো, দেশের অভ্যন্তরে দেশি নাগরিকদের আয় প্লাস বিদেশে অবস্থানরত দেশি নাগরিকের আয়, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার জিএনপি। আর জিডিপিটা কি হবে? জিডিপিটা হচ্ছে তোমার একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা আছে সবার আয়, হ্যাঁ, দেশি হোক বা বিদেশি হোক। এইখানে মূলত ফর্মুলাতে ওইটাই ব্যাখ্যা করা আছে। ওইটা আমরা যখন একদম মানে ডিটেইল ক্লাস করব তখন আমরা এটা পড়বো, কারণ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় দিতে পারে। তোমার জাস্ট কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে যে জিএনপি মানে গ্রস ন্যাশনাল, মানে আমার যেইভাবেই ঘুরায় দিক, আমি শুধুমাত্র বাংলাদেশি নাগরিক যারা দেশে থাকুক বা বিদেশে থাকুক তাদেরটা আমি হিসাব করব, তাইলেই তুমি ওই ফর্মুলাটা যতভাবেই ঘুরাই আসুক এমসিকিউতে পারবা, ঠিক আছে? আর জিডিপি হলো যে বিদেশ, শুধুমাত্র ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা আছে তাদের আয়টা নিব, বিদেশি কারো আয় আমি নিব না, তাইলেই হবে। হ্যাঁ, এই যে দেখো, এইখানে 3 নাম্বারটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝবা যে জিএনপি হচ্ছে দেশে কর্মরত বিদেশিদের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয় না, হবে না তো। জিএনপি মানে গ্রস ন্যাশনাল, মানে আমার ন্যাশনালিটির মানুষ আমি শুধু নেব, তাইলে আমার দেশের মধ্যে বিদেশি নাগরিক যারা আছে তাদের আয় তো জিএনপি তে অন্তর্ভুক্ত হবে না। ভালো, কিন্তু জিডিপিতে কি হয়? জিডিপিতে আমার দেশের মধ্যে যে বিদেশি নাগরিক আছে তাদের আয়টাও আমি অন্তর্ভুক্ত করি। আমার দেশের মধ্যে নেপালি আছে, পাকিস্তানি আছে, শ্রীলঙ্কান আছে, তাদের আয়টাও, যেহেতু আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে হচ্ছে, জিডিপি মানে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা চিন্তা করতে হবে। সো বিদেশি নাগরিকদের আয়টা অন্তর্ভুক্ত হবে জিডিপির মধ্যে, আমার দেশে যে বিদেশি নাগরিক আছে আর কি। তারপর কি জিএনপি, প্রবাসে কর্মরত দেশীয়দের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয়। অবশ্যই জিএনপি মানে গ্রস ন্যাশনাল, একই ন্যাশনালিটি বা জাতীয়তার মানুষের আয় যোগ হবে। তো আমার ন্যাশনালিটির মানুষ যদি বিদেশে থাকে সেটা তো যোগ হবেই, এই জন্য বলছে প্রবাসে কর্মরত দেশীয়দের আয় জিএনপি তে যোগ হয়, ওই যে যেটা আমরা রেমিটেন্স আকারে পাই। হ্যাঁ, আর জিডিপি তে কি হয়? জিডিপি মানে হচ্ছে ভৌগোলিক সীমারেখা, মানে আমি লক করে দিছি বাংলাদেশের মানচিত্র, বাইরে থেকে তুমি দেশি হও আর বিদেশি হয় কেউ এই টাকা পাঠাতে পারবে না। তো তার মানে প্রবাসী যারা আছে তাদের টাকা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো এইটাই বলছে যে প্রবাসে কর্মরত দেশীয়দের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, এইটুক পর্যন্ত তোমরা কি সবাই বুঝছো? আমাকে একটু কমেন্টে জানাও তো, যদি কোনো কিছু না বুঝে থাকো বলবা, ঠিক আছে? এইটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। এক্স্যাক্টলি, হ্যাঁ, একজন বলেছে প্রবাসী কর্মরত দেশীয়দের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, কারণ জিডিপি মানে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, ওইটা লক, ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা আছে কেবল তাদেরটাই নেব। তুমি আর যত আপনই হও না কেন বিদেশে থাকলে জিডিপিতে তোমাকে আমি নিব না। আচ্ছা, তোমরা কমেন্টে অনেক আলোচনা করতেছো, একটু কমেন্টে, অ্যাপের কমেন্টে বলো না যে তোমরা কিছু মানে তোমরা বুঝতে পারতেছো কিনা, না বুঝলে সেইটাও বলো আমাকে। আচ্ছা, এখন দেখো যে এরপর একটা পার্থক্য কি, জিডিপি অপেক্ষা জিএনপির পরিমাণ অধিক। কেন বলতো?
জিডিপি মানে হলো আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে মানুষ যা আয় করতেছে, দেশি বিদেশি সবাই, এইটা হলো জিডিপি। কিন্তু জিএনপি তে যেটা হচ্ছে, জিএনপি তে আমার দেশের মানুষজন যারা বাইরে আছে তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে জিএনপি তে সেটা অ্যাড হয়। তো আমার বাংলাদেশের মধ্যে বিদেশি নাগরিক আছে খুবই কম, যেহেতু খুবই কম আছে সুতরাং জিডিপি অত বেশি হয় না। কিন্তু মানে জিএনপি তে কি হয়, আমার দেশের মানুষজন বিদেশে অনেক আছে, তারা যে অর্থটা পাঠায় সেটা জিএনপির মধ্যে অ্যাড হয়। এই কারণে এই যে বাংলাদেশের যারা প্রবাসে আছে তাদের আয়টা তো অনেক বেশি, এই কারণে তাদের আয়টা কোথায় অ্যাড হচ্ছে, জিএনপি তে। এই কারণে জিএনপি বড় কিন্তু জিডিপি ছোট। জিডিপির মধ্যে এক্সট্রা কি আছে, জিডিপির মধ্যে এক্সট্রা আছে দেশের মধ্যে দেশি নাগরিক এবং দেশের মধ্যে বিদেশি নাগরিক। তো বাংলাদেশে বিদেশি নাগরিক আছেই অল্প কয়েকজন, সুতরাং জিডিপিটা ছোট হবে। কিন্তু জিএনপি যখন আমি হিসাব করব তখন দেশের মধ্যে যে দেশি নাগরিক ছিল তারা তো ছিলই, সাথে বিদেশের বিশাল সংখ্যা, এই কারণে জিএনপিটা হয় বড়। এই যে জিডিপি অপেক্ষা জিএনপির পরিমাণ অধিক হয়, পক্ষান্তরে জিএনপি অপেক্ষা জিডিপির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। একই কথা জাস্ট দুইবার ঘুরায় লিখছে। এই যে পরেরটা দেখো বলছে, এই যে প্রবাসীদের আয় জিএনপি তো অন্তর্ভুক্ত হয়, তাই জিএনপির ধারণা অধিক বিস্তৃত, মানে জিএনপি বড় হয় এই কারণে। আর বিদেশে কর্মরত দেশীয়দের আয় জিডিপি তে যুক্ত হয় না, তাই জিডিপি জিএনপি অপেক্ষা সংকীর্ণ ধারণা। কারণ কি, বিদেশেই তো আমার সবচেয়ে বেশি মানুষ আছে, মানে আমার বাংলাদেশ নামক যে দেশটা এই সীমারেখার মধ্যে বিদেশি মানুষ আর কয়টা আছে, তো বিদেশি মানুষদেরটা যোগ হওয়ার কারণেই হয়েছিল সেটা জিডিপি। তো বিদেশি মানুষ অল্প, এই কারণে জিডিপি ছোট। কিন্তু জিএনপি তে কি হচ্ছে, জিএনপি তে বিদেশে যারা আছে আমার দেশি নাগরিক, প্রবাসী আছে, প্রবাসী, ওই প্রবাসী তো অনেক বেশি, এই কারণে প্রবাসী আয়টা যোগ হওয়ার কারণে জিএনপিটা হয়ে যায় বড়। এই কারণে জিএনপি কে বলা হচ্ছে বিস্তৃত ধারণা, আর জিডিপি কে বলা হচ্ছে সংকীর্ণ ধারণা। আবার জিএনপি হলো ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত, আর জিডিপি হলো শুধুমাত্র ভৌগোলিক সীমারেখা, এই জায়গা থেকেও জিডিপি সংকীর্ণ। ঠিক আছে, তো এইগুলাই মোটামুটি জিএনপির ধারণার অর্থনৈতিক এবং ব্যবহারিক গুরুত্ব কম। কেন, মানে তোমার দেখবা যে একটা দেশ হিসেবে আমি কেমন পারফর্ম করতেছি, মানে আমরা রেমিটেন্স আসে জন্য আমরা বেঁচে যাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ হয়ে যেত, আমাদের ডলার একেবারেই নাই হয়ে যেত যদি এই মানে তোমার ইয়া না হতো, যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠাতো। কিন্তু আমি একটা দেশ হিসেবে কেমন পারফর্ম করতেছি, আমার দেশ হিসেবে অবস্থা ভালো কিনা, এইটা বোঝার উপায় হলো জিডিপি। এই কারণে দেখবা যে টেলিভিশন অনেক বেশি আলোচনা হয় যে এবার জিডিপির গ্রোথ হবে বা এবার প্রবৃদ্ধি হবে 7%, মানে জিডিপি গত বছরের চেয়ে এই বছর কতখানি বেশি হবে, বা আমার দেশের মোট জাতীয় আয়, হ্যাঁ মানে মোট জাতীয় আয় মানে মোট দেশজ আয় বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গতবারের চেয়ে এবার কতখানি বেশি হবে, এটাকে বলে জিডিপির গ্রোথ। হ্যাঁ, তো জিডিপিটা হলো দেখায় আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে কি পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন হয়েছে, সে দেশি নাগরিক করুক আর বিদেশি নাগরিক করুক, আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে কি পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে, তো আমার দেশে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হয়েছে এইটার উপর নির্ভর করে আমার দেশের পারফরমেন্স। এই কারণে দেশ হিসেবে একটা মানে বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান কেমন করতেছে এইটার জন্য তার প্রবাসীদের আয় হিসাব করা হয় না, হিসাব করা হয় ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হয়েছে। তো ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে পণ্য বা সেবা মানে জিডিপি। তো এই কারণে বলা হচ্ছে জিডিপির ধারণা অর্থনৈতিক ব্যবহারে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বোঝা গেছে? তো এইটাই ছিল। এখন আমাদের আরো দুইটা আইডিয়া পড়তে হবে, তোমরা একটু মানে বলো তো, মানে এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা বুঝছো কিনা, কমেন্টে সেই আলাপগুলো একটু করো। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ইকোনমিক্স নিয়ে পড়তে হলে ঢাবিতে কত র্যাঙ্ক করতে হবে? মোটামুটি তোমাকে 200-250 মধ্যে থাকতে হবে, 200 থেকে 250 মধ্যে থাকলে ইনশাআল্লাহ তুমি ইকোনমিক্স পাবা। আচ্ছা, আনিকা বলতেছো যে এগুলো এসএসসি তে পড়ছো, এইগুলো আবার এইচএসসি তেও আছে। হ্যাঁ, এইটার সাথে কিছু ইকুয়েশন কিছু ম্যাথস আমরা পড়বো সামনে। হ্যাঁ, এই 10-15 মিনিট পরেই পড়া শুরু করব, ঠিক আছে? তো এরপরে কি, এরপরে বলা হচ্ছে ব্যক্তিগত আয়। এইটা একটা নতুন কনসেপ্ট, মানে একজন ব্যক্তি হিসেবে আমি যা আয় করি সেইটাই হচ্ছে আমার ব্যক্তিগত আয়। এখন জাতীয় আয়ের মধ্যে যা যা যুক্ত হয় ব্যক্তিগত আয়ের মধ্যে তার চেয়ে কিছু ডিফারেন্ট এলিমেন্ট আছে। ব্যক্তি আয়ের মধ্যে কি কি যুক্ত হয় এই জিনিসটা আমরা এখন দেখবো। হ্যাঁ, মানে সোজা কথাই যে কোনো আর্থিক বছরে সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে, এটাকে পার্সোনাল ইনকাম বা সংক্ষেপে পিআই বলে।
তো পার্সোনাল ইনকামের মধ্যে কি কি যোগ হয় জানো? মানে তোমার জাতীয় আয়, মানে আমি একটা দেশ হিসেবে যা আয় করছি সেইটা তো বিভিন্ন ব্যক্তির আয় যোগ হয়ে হয়ে হয়েছে। তো তার মানে আমার আয়, তোমার আয়, রহিমের আয়, কলিমের আয়, এগুলা যোগ হয়ে জাতীয় আয় হয়েছে। তার মানে জাতীয় আয়ও এক ধরনের ব্যক্তিগত আয়, সকল ব্যক্তির আয় একসাথে আছে। হ্যাঁ, এরপরে কি হস্তান্তর ব্যয় বা হস্তান্তর আয়। হস্তান্তর ব্যয় বা হস্তান্তর আয়টা কি? মানে আমি অন্য কারো কাছে টাকা পাবো, এই টাকাটা সে যদি আমাকে দেয়, এটা কি আমার ব্যক্তিগত আয়ের মধ্যে আসবে না? এটাও ব্যক্তিগত আয়ের মধ্যে হিসাব হবে। ঠিক আছে, তো এখন ব্যক্তিগত আয়ের মধ্যে তাহলে কি হিসাব হবে না? ব্যক্তিগত আয়ের মধ্যে হিসাব হবে না হচ্ছে তুমি সামাজিক নিরাপত্তার জন্য, বা আমাদের দেশে আসলে এটা কম, পৃথিবীর অন্যান্য উন্নত দেশে তারা ফ্রি চিকিৎসা পায়, ফ্রি ইন্স্যুরেন্স পায়, এই জিনিসগুলোর জন্য আরো বিভিন্ন সামাজিক সুবিধা তারা পায়, ট্রান্সপোর্টেশন ফ্রি পায়। এই ফ্রি পাওয়ার জন্য প্রত্যেক মাসে তার একটা প্রিমিয়াম প্রদান করতে হয়, প্রত্যেক মাসে তাকে কিছু টাকা প্রদান করতে হয়। সেইটাকে বলা হয় সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয়, বা সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয় অর্থ। তো সামাজিক নিরাপত্তার জন্য তুমি প্রিমিয়াম হিসেবে যেটা দিয়ে দিচ্ছ সেটা তোমার ব্যক্তিগত আয়ের মধ্যে আসবে না, কারণ আমাকে প্রত্যেক মাসে ফিক্সড মনে করো 500 টাকা করে দিতে হচ্ছে। এই 500 টাকা করে আমি আজীবন দিয়ে যাব। এটার জন্য আমার কি সুবিধা হবে? যখন আমি অসুস্থ হব ফ্রিতে আমি চিকিৎসা পাবো, যখন আমার মানে কিছু স্পেসিফিক জায়গায় যাওয়ার প্রয়োজন হবে তখন আমি ফ্রিতে ট্রান্সপোর্টেশনটা পাবো, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগলে অ্যাম্বুলেন্সটা আমি ফ্রিতে পাবো। প্রতি মাসেই তো আমি অসুস্থ হব না, তাই তো? তো এই যে প্রতি মাসে অসুস্থ হচ্ছি না, কিন্তু প্রতি মাসে আমাকে 500 টাকা করে প্রিমিয়াম হিসেবে সরকারকে দিয়ে যেতে হচ্ছে। তো এইটা এই কারণে, যেহেতু প্রতি মাসে অসুস্থ হচ্ছি না, এই জন্য এটা ব্যক্তিগত আয়ের মধ্যে হিসাব হবে না, কারণ এটা সরকারকে বাধ্যতামূলক তোমার দিতেই হবে। এখন দেখো, এই যে এইটাকে বলা হচ্ছে সামাজিক নিরাপত্তার জন্য প্রদেয়। তারপরে কর্পোরেট আয়কর। কর্পোরেট আয়কর কি? তুমি মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার কিনছো, বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইছো কোনো কারণে, ধরো 10% মালিক বা 20% মালিকানা তুমি কিনে নিছো। এখন ওই কর্পোরেট প্রতিষ্ঠানে বা ওই ব্যবসা প্রতিষ্ঠানে যে ইনকাম হয়েছে সেখান থেকে ইনকাম ট্যাক্স তো সরকারকে দিয়ে দিতে হয়। তাহলে কর্পোরেট আয়ের যে কর, তুমি কর্পোরেটে যে আয় করছো সেটার উপরে যে কর, সেটা তোমার ব্যক্তিগত আয়ের মধ্যে হিসাব হবে না। এই জন্য এটাও রেড মার্ক, তার মানে ব্যক্তিগত আয় থেকে এটা বাদ যায়। তারপর কি অবন্টিত কর্পোরেট মুনাফা। অবন্টিত কর্পোরেট মুনাফাটা কি? মনে করো আমি, তুমি, রহিম, করিম 5 জন মিলে আমরা একটা ব্যবসা করলাম। ব্যবসা করার পরে লাভ হইলো 5 লাখ টাকা। এখন হিসাব কি হওয়ার কথা? 5 জনের মধ্যেই 5 লাখ টাকা ভাগ হয়ে যাওয়ার কথা, 1 লাখ 1 লাখ 1 লাখ। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম না, আমরা 5 লাখ টাকা ভাগ করে নিব না, 2 লাখ টাকা আমি রেখে দিব আগামী বছর আমার ব্যবসাটাকে আরো বাড়ানোর জন্য, আমার একটা ইউনিট এক্সপানশন করার জন্য। তো তার মানে তোমার প্রফিট হবে কিন্তু 3 লাখ টাকা। বাকি যে 2 লাখ টাকা তুমি রেখে দিলা, এই 5 জনের মধ্যে বন্টন করলা না, এইটাকে বলা হচ্ছে অবন্টিত কর্পোরেট মুনাফা। তো অবন্টিত কর্পোরেট মুনাফা তোমার ব্যক্তিগত আয় আসবে না, কারণ কি 5 লাখ টাকা লাভ হয়েছে, প্রত্যেকের 1 লাখ করে পাওয়ার কথা 5 জনের, তা কিন্তু পায় নাই। 3 লাখ টাকা ভাগ হয়েছে সবার মধ্যে, 2 লাখ টাকা অবন্টিত রাখা হয়েছে। তো অবন্টিত কর্পোরেট মুনাফা কখনোই তোমার ব্যক্তিগত আয়ের মধ্যে আসবে না। এইখানে একটা চার্ট দেওয়া ছিল, যে জাতীয় আয়ের চার্ট, তারপরে তোমার হস্তান্তর ব্যয় দেওয়া ছিল। হস্তান্তর ব্যয় মানে সে কারো কাছে পাবে, কারো না কারো কাছে এই টাকাটা পাবে। সামাজিক নিরাপত্তার জন্য, তারপরে কর্পোরেট আয়কর, বন্টিত মুনাফা, এইগুলা দিয়ে বললো যে ওই ব্যক্তির ব্যক্তিগত আয় কত। এটা তোমার এমসিকিউ আসতে পারে, সিকিউতেও কোনো করো তোমার খতে চলে আসতে পারে। হ্যাঁ, তো তখন কি হবে, কি করছে এরা জানো? এই যে জাতীয় আয় ছিল না, এই জাতীয় আয়ের সাথে তোমার এই যে এইটা যোগ করছে, এইটা যোগ করছে, করার পরে আমি রেড মার্ক যেগুলা করছি এই দুইটার যোগফল থেকে এই অংশটা বাদ দিয়ে দিছে। মানে কি? মানে হচ্ছে পিআই সমান সমান ওই যে 8,348 যোগ এই যে তোমার হস্তান্তর ব্যয় বা হস্তান্তর আয় 1683। এখান থেকে মাইনাস হবে কোন কোন জিনিস? এই যে 748 টাকা লাল যেটা সামাজিক নিরাপত্তার জন্য যে ব্যয়টা হচ্ছে, তার সাথে যোগ 213 টাকা। এই 213 টাকা কি? কর্পোরেট আয়কর। আর হচ্ছে অবন্টিত মুনাফা, এটা কত? 141 টাকা। তো তাহলে এখন
তোমরা নিজেরাও একটু ক্যালকুলেটর ইউজ করো। দেখো নিচেরটা আসে কিনা। দেখো 10,031 মাইনাস 748 যোগ 213 যোগ এই যে দেখো কত আসছে, 8,929 টাকা আসছে। এই যে এটা হচ্ছে ব্যক্তিগত আয়। সো এইভাবে তোমরা হিসাবটা করবা, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তো এটা ছিল ব্যক্তিগত আয়। ব্যক্তিগত আয়ের এখানে অনেক কিছু বলা আছে, এটা আমরা মানে যখন আরো ইন ডিটেইল পড়বো তখন দেখতে পাবো। এইগুলো আসলে দেখে ভয় পাওয়ার কিছু নাই। এই যে এইখানে যে জিনিসগুলা বলছি এইগুলাই কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে বলা আছে। তো এইখানে আমি রেড মার্ক করে দিছি, রেড মার্ক গুলা হবে বিয়োগ, আর যা আছে এগুলা হবে যোগ। মানে এগুলা থেকে এই রেড মার্ক করা জিনিসগুলা বিয়োগ করে দিলেই আমি একজনের ব্যক্তিগত আয় পেয়ে যাব। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম কাকে বলে? একজন মানুষ ব্যক্তিগতভাবে যা আয় করছে সেইটা থেকে আয়কর বা ইনকাম ট্যাক্স বাদ দিলেই ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম পাই। হ্যাঁ, তার মানে একজনের ব্যক্তিগত আয় থেকে যদি আয়কর বাদ দেই তাহলে আমরা ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম পাই। তার মানে সে আয়কর দিয়ে দেওয়ার পরে বাকি টাকা তার কাছে যা থাকে সেইটাই তো সে বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য ব্যয় করতে পারে, এই জন্য বলা হচ্ছে ব্যয়যোগ্য আয়। ঠিক আছে, তো এটা গেল ব্যয়যোগ্য আয়ের আলাপ। এখন আমাদের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। ঠিক আছে, তো দেখো জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটা আমরা এখন একটু পড়তে চাই। তাহলে এতক্ষণে আমরা কি কি পড়লাম? এতক্ষণে আমরা পড়ছি যে জাতীয় আয় বা সামগ্রিক আয় কাকে বলে। সামগ্রিক মানে দেশের সকল মানুষের আয়, সকল মানুষ যে একটা নির্দিষ্ট অর্থ যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে সেটার বাজার মূল্য। তো জাতীয় আয়কে দুই ভাগে ভাগ করছে, জিডিপি এবং জিএনপি। জিডিপি মানে হলো আমার ভৌগোলিক সীমারেখা, আর জিএনপি মানে ন্যাশনাল, জাতীয়তা, আমার জাতীয়তার মানুষ যেখানেই থাকুক তাদের আয়। জিডিপি জিএনপির পার্থক্য পড়লাম। আবার এইগুলার থেকে যদি আমি তোমার ডেপ্রিসিয়েশন কস্ট বা যে অবচয় ব্যয়টা বাদ দেই তাইলে এনডিপি পাই, বা জিএন মানে তোমার জিএনআই এর জন্য পাই এনএনআই, আর জিডিপির জন্য পাই এনডিপি, মানে নেট, দুইটার জন্যই নেট। এরপরে কি হলো, এরপরে আমরা পড়লাম হচ্ছে ব্যক্তিগত আয়, যে ব্যক্তিগত আয়ে কোন কোন জিনিস যুক্ত হবে আর কোন কোন জিনিস ব্যক্তিগত আয় থেকে বাদ যাবে। হ্যাঁ, ওই যে মানে কর্পোরেটের যে অবন্টিত মুনাফা আছে এগুলা বাদ যায়, আয় কর বাদ যায়, কর্পোরেট কর বাদ যায়। আবার যোগ হয় কোনগুলা, আমি ব্যক্তি হিসেবে যে ইনকাম করছি এর সাথে আবার হলো কি হস্তান্তর ব্যয়, মানে অন্য কারো কাছে আমি পাবো, সেটা আমার আয়ের মধ্যে যুক্ত হয়। আর এরপরে কি পড়লাম, এরপরে পড়লাম হচ্ছে ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। মানে একটা ব্যক্তির ব্যক্তিগত আয় থেকে যদি তার আয় কর বাদ দিই তাহলে যেটা থাকে সেটাকে বলছে ব্যয়যোগ্য আয়। ঠিক আছে, তো এখন জাতীয় আয়, এখন আমরা পড়বো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি।
তিনটি। এক নাম্বার হচ্ছে উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি আর ব্যয় পদ্ধতি। এই তিন পদ্ধতিতে তোমার জাতীয় আয় হিসাব করা হয়। তো এখন দেখো এই তিনটা পদ্ধতির একটা ব্রেকডাউনটা আমরা পড়ব। তো দেখো প্রথমে এক নাম্বার আমরা কি বলছিলাম, যে উৎপাদন পদ্ধতি। তো উৎপাদন পদ্ধতি মানে হলো আমার দেশের মানুষ যে পরিমাণ পণ্য উৎপাদন করছে বা সেবা উৎপাদন করছে তার বাজার মূল্য। তার মানে আমি মনে করো 20টা পণ্য উৎপাদন করছি, এই 20টা পণ্যে কি পরিমাণ উৎপাদন করছি এবং তার যে বাজার মূল্য গুণ করলেই তো আমার হয়ে গেল। মনে করো তাহলে এখানে ন্যাশনাল ইনকামটা কেমন হবে, মনে করো আমি একটা পণ্য উৎপাদন করছি, সেটার পরিমাণ হলো x1। মানে ধরো কেমন ব্যাপারটা, মনে করো আমি চাল উৎপাদন করছি 10 কেজি, প্রতি কেজি চালের দাম 50 টাকা, প্রতি কেজি চালের দাম 50 টাকা। তো তাহলে মোট কত হবে, 500 টাকা না? তাহলে আমি কি করলাম, কোয়ান্টিটি গুণন প্রাইস, এইটা সমান পেয়ে গেলাম আমার টোটাল রেভিনিউ, মানে মোট আয়। আমি কি করছি, চাল উৎপাদন করছি 10 কেজি আর প্রত্যেক কেজির দাম 50 টাকা, 500 টাকা পেয়ে গেছি। তো এইখানে আমি মনে করলাম যে এই x1 হচ্ছে একটা পণ্যের পরিমাণ, কোন একটা পণ্য মানে x1 একটা টাইপ, সেই পণ্যের পরিমাণ এটা মনে করতেছি 10 কেজি, আর সেই পণ্যের দাম ধরলাম p1। অন্য আর একটা পণ্য উৎপাদন করছি 50 কেজি, সেটা মনে করলাম x2, সেইটার আবার দাম আলাদা, পণ্যটা যেহেতু আলাদা, p2 প্লাস x3। অন্য আর একটা পণ্য উৎপাদন করছি মনে করো 15 কেজি, সেটাকে x3 ধরলাম, এবং সেই পণ্যের প্রতি কেজির দাম ডিফারেন্ট আর একটা পণ্য p3। এইভাবে করে যত পণ্য উৎপাদন করছি সকল পণ্যের পরিমাণ এবং তার দাম দিয়ে যদি আমি গুণ করি, এরকম করে আমি যত আছে তত পর্যন্ত যাব। সেই জন্য এটাকে বলতেছি আমি xn ইন্টু pn। এই যে আমরা যদি মানে যত মানে আমার ইকোনমিতে এটা একটু অবাস্তব, কিন্তু আমি যত পণ্য উৎপাদন করছি প্রত্যেকটার পরিমাণকে যদি তার দাম দিয়ে গুণ করি, তাইলে আমি সবগুলোর বাজার মূল্য পেয়ে যাব না? এখানে এক্স্যাক্টলি সেই কাজটাই করছে। এই জন্য উৎপাদন পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম হচ্ছে যে পণ্যের পরিমাণকে তার দাম দিয়ে যদি আমি গুণ করে দেই এবং সবগুলা যোগ করি, তাইলে আমার জাতীয় আয় পাবো। আচ্ছা, এই আইডিয়াটা কি বুঝছি একটু বলো তো? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে কাকলি আক্তার বলছে যে ইকোনমিক্স এর পড়াশোনা কি ফিজিক্স কেমিস্ট্রির মতো ম্যাথ আছে নাকি একদম কম ম্যাথ? তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যদি ক্লাস 8 এর যে বেসিক ম্যাথমেটিক্স আছে সেইটা যদি পেরে থাকো, তাহলে তোমরা ইকোনমিক্স এর ম্যাথ পারবা। খুবই সিম্পল। আজকে যে অধ্যায় করতেছি মানে ইকোনমিক্স এর মধ্যে সবচেয়ে কঠিন যে 2-3টা অধ্যায় আছে তার মধ্যে একটা। সো এইখানকার ম্যাথ গুলা যদি তোমরা বুঝে যাও, তাহলে তোমরা টেনশন করো না, সেই ম্যাথ গুলাই কিন্তু এখন দেখাচ্ছি। আগামী আধা ঘন্টা মোটামুটি তোমাদের এইগুলাই দেখাবো। আচ্ছা, একজন বলছো যে তোমার হচ্ছে অপশনাল ইকোনমিক্স আর হোম ইকোনমিক্স। ডেফিনেটলি ইকোনমিক্স নিবা। তোমরা যদি ইকোনমিক্স না নাও, আমি তোমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে বলি, সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শর্ত ছিল যে কোনো স্টুডেন্ট যদি ইকোনমিক্স সাবজেক্ট নিতে চায় অনার্সে, তাহলে এইচএসসি তে তার, যদি সে আর্টস থেকে এসে থাকে, তাহলে এইচএসসি তে তার ইকোনমিক্স থাকা লাগবে। তার মানে তুমি আর্টস থেকে পাস করছো কিন্তু তোমার ইকোনমিক্স নাই, তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইকোনমিক্সে ভর্তি হতে পারবে না। এরকম অনেক ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট থাকে যে তোমার মানবিকে পড়ছো তাহলে তোমার ইকোনমিক্স থাকতে হবে, নাইলে তুমি ওই 100 সিট ইকোনমিক্স মনে করে 100 সিট, ওই 100 সিটের বিপরীতে তুমি আগেই প্রতিযোগিতা থেকে আউট। সো ইকোনমিক্স এই কারণে নেওয়াটা গুরুত্বপূর্ণ।
আচ্ছা, সাদিয়া রহমান বলছে যে উৎপাদন পদ্ধতিটা আরেকবার একটু বোঝান। কিচ্ছু না, মনে করো যে আমার দেশে পণ্য উৎপাদন হয়েছে 2টা, আর কোনো কিছুই উৎপাদন হয় নাই। 10 কেজি ধান আর 20 কেজি গম। 10 কেজি ধান উৎপাদন হয়েছে আর 20 কেজি গম উৎপাদন হয়েছে, তাইলে এটার ন্যাশনাল ইনকাম কি হবে? ধান উৎপাদন হয়েছে 10 কেজি গুণন ধানের দাম যোগ গম উৎপাদন হয়েছে 20 কেজি, তাহলে 20 কেজি গুণন গমের দাম। এই তো তো 10 গুণন, এখন ধানের দাম মনে করো 30 টাকা কেজি, যোগ 20 কেজি গম, গমের দাম মনে করো প্রতি কেজির দাম 20 টাকা, তাইলে কত? এখানে 300 যোগ এখানে 400, এই যে তোমার জাতীয় আয় হয়ে গেল 700 টাকা। তো এই কাজটাই আমরা করছি। X1 হচ্ছে কোন একটা পণ্যের পরিমাণ এবং P1 হলো ওই পণ্যের দাম। আর একটা পণ্য সেটা হলো X2, সেইটা হলো অন্য আর একটা মনে করো হচ্ছে গমের পরিমাণ আর গমের দাম। এরকম করে যত ভেরিয়েশনের পণ্য উৎপাদন হচ্ছে প্রত্যেকের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করে আমি যদি যোগ করে দেই, তাহলে আমার যেই পরিমাণ পণ্য উৎপাদন হয়েছিল সেটার বাজার মূল্য পেয়ে গেলাম না? তো সকল পণ্যের বাজার মূল্যটাই তো আমার জাতীয় আয়, বুঝতে পারছো? আচ্ছা, ইকোনমিক্স অপশনাল হিসেবে নিব নাকি মেইন হিসেবে নিব? আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ আমার ইনস্ট্রাকশন ফলো করলে তোমরা এ প্লাস পাবা। তো অপশনালে এ প্লাস পাওয়ার চাইতে মেইন সাবজেক্টে এ প্লাস পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একটা কাহিনী বলি, সেটা হলো আমি কিন্তু অনার্সে এসে ইকোনমিক্স পড়ছি, ঠিক আছে? আমার কিন্তু এইচএসসি তে ইকোনমিক্স ছিল না। তো আমার ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে তোমার হায়ার ম্যাথ, আর মেইন সাবজেক্ট ছিল বায়োলজি। তো কি হলো, আমি যখন এইচএসসি পরীক্ষা দিলাম আমি ফোর্থ সাবজেক্ট মানে হায়ার ম্যাথে মার্কস পেলাম বেশি, কিন্তু বায়োলজিতে পেলাম কম। এবং এই যে মেইন সাবজেক্টে কম পাইছি কিন্তু ফোর্থ সাবজেক্টে বেশি পাইছি, এই কারণে আমি বৃত্তি পেলাম না, বোর্ড বৃত্তি। কিন্তু আমার ওই একই বন্ধুরা যারা আমার সমান মার্কস পাইছে আমার চেয়ে কম মার্কস পাইছে, তারাও বৃত্তি পাইছে। কারণ কি? তাদের মূল সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ, তারাও হায়ার ম্যাথে বেশি পাইছে, এই কারণে বৃত্তি পাইছে। তো তার মানে মূল বিষয় যেটা মেইন সাবজেক্ট, এইটাতে এ প্লাস পাওয়া গুরুত্বপূর্ণ। ফোর্থ সাবজেক্টে তুমি যদি মানে 2 এর উপরে পাও তাহলে তোমার মূলটা এসে যোগ হয়। হ্যাঁ, এটার একটা হিসাব নিকাশ আছে। সো এই কারণে যাদের তোমাদের যারা নিতে চাচ্ছ, যারা কমার্সে আসছো, সরি যারা আর্টসে আসছো, আমি পরামর্শ দেবো তোমরা মেইন সাবজেক্ট হিসেবেই নাও। ইনশাআল্লাহ টেনশন করো না, এ প্লাস পাবা, সহজে এ প্লাস পাবা অন্য সাবজেক্ট গুলোর তুলনায়। আর কমার্সে যারা আসছো তাদের তো আর সুযোগই নাই, তাদের এটা অপশনাল হিসেবেই নিতে হবে। দেখো উৎপাদন পদ্ধতির পরের আলাপটা কি? উৎপাদন পদ্ধতির পর 2 নাম্বারটা হলো তোমার আয় পদ্ধতি। মানুষ আয় করে কোথা থেকে? একটু আগেই বলছিলাম যে উৎপাদনের উপকরণ থেকে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে মানুষ উৎপাদনের উপকরণ থেকে আয় করে। তো উৎপাদনের উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। এইগুলো হলো উৎপাদনের উপকরণ। তো এই ভূমির জন্য আমরা কি পাই? ভূমির জন্য পাই খাজনা, যেটাকে আর দ্বারা প্রকাশ করতেছে রেন্ট। শ্রমের জন্য পাই মজুরি, যেটাকে বলা হচ্ছে ওয়েজ, এই জন্য ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। মজুরির ইংলিশ ওয়েজ, খাজনার ইংলিশ রেন্ট, এই জন্য স্মল আর দ্বারা এটাকে ডিনোট করা হয়। এইটার জন্য পাই সুদ বা ইন্টারেস্ট, এই জন্য এটাকে আয় বলতেছে। আর সংগঠন পায় কি? সংগঠন পায় হচ্ছে মুনাফা, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করে। তো আমরা যত রকম আয় করি কোনো না কোনো ভাবে সেটা হয় ভূমি, শ্রম, মূলধন বা সংগঠনের সাথে সংশ্লিষ্ট। তো তাহলে আমরা আয় পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়,
এটা কি করতে পারি, যে দেশের যত মানুষ ভূমি থেকে খাজনা পাচ্ছে সেইটার যোগফল, এই যে সামেশন অফ আর, এই যে এই চিহ্নটাকে বলা হচ্ছে সামেশন। সামেশন মানে হলো এই যে যত মানুষ ভূমি থেকে খাজনা পাচ্ছে সেই সবগুলার যোগফল, যোগ সামেশন অফ মজুরি, যত মানুষ ওয়েস পাচ্ছে কাজ করে পরিশ্রম করে, হ্যাঁ, তারপরে কি সামেশন অফ আই যোগ সামেশন অফ এই। এখন এই জিনিসগুলা যোগ করলে আমরা আয় পদ্ধতিতে জাতীয় আয় পেয়ে যাব। জাতীয় আয় থেকে আরেকটা জিনিস বাদ দিতে হয়, এটা আমরা এখন আজকের ক্লাসে আলোচনা করব না, তোমরা মোটা দাগে এইটা জেনে রাখো যে আয় পদ্ধতিতে মানে এই যে ভূমি, শ্রম, মূলধন এগুলা থেকে আমরা যে খাজনা, মজুরি, সুদ, মুনাফা পাই, এই সবার খাজনা, সবার মজুরি, সবার সুদ এবং সবার মুনাফা এগুলা যোগ করলে আমরা জাতীয় আয় পেয়ে যাই। সো আয় পদ্ধতিতে কিন্তু আমরা বুঝে গেলাম। এরপর আসো, আচ্ছা আয় পদ্ধতিটা কি ক্লিয়ার তোমরা? আয় পদ্ধতি সবাই বুঝছো? আচ্ছা তামিম বলছো যে আমার ইকোনমিক্স সাবজেক্টটা তো অনেক ভালো লাগে, ভেরি গুড। একজন বলছো যে ইকোনমিক্সে কি ম্যাথ বেশি? ম্যাথ আছে, খুব বেশি না, যা আছে ইনশাআল্লাহ এটা পারবা, আমি তোমাদেরকে এটা কথা দিচ্ছি, ঠিক আছে? তোমরা আরো এক দুইটা প্রয়োজনে বেসিক বিল্ডিং ক্লাস করে দেখো, বা আজকে তুমি দেখো না এগুলা পারতেছো কিনা। আজকে তো এটা তোমাদের জন্য একটা এসিড টেস্ট, যে তুমি ইকোনমিক্স নিবা নাকি নিবা না। তো দেখো আয় পদ্ধতি, এরপরে কি গেল? এরপরে আমরা পড়বো হচ্ছে ব্যয় পদ্ধতি। তো ব্যয় পদ্ধতিতে আয় কিভাবে? মোট আয় সমান সমান মোট ব্যয় ধরে নেওয়া হয়, মানে আমার যা আয়, আমার একটা রাষ্ট্র হিসেবে আমার তাই ব্যয়, এটা ধরে নেওয়া হয়। তো এইটার উপর ভিত্তি করে কি বলা হচ্ছে, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সি মানে হচ্ছে কনজাম্পশন, বা ভোগ, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, আর জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়। তো দেখো আমি ন্যাশনাল ইনকাম ব্যয় দ্বারা প্রকাশ করতেছি, কেন? এই যে কনজাম্পশন বা ভোগে আমি যে অর্থ ব্যয় করতেছি বিভিন্ন পণ্য কেনার জন্য, খাবার কেনার জন্য, এইটা কোনো না কোনো ভাবে আগে তো আয় করতে হয়েছে। তো তার মানে এই কনজাম্পশন বা ভোগে ব্যয় করছি সেই ব্যয়। ইনভেস্টমেন্ট, আমি কোনো একটা ব্যবসায় টাকা লাগালাম সেই খরচ। আবার সরকার যেগুলা ব্যয় করতেছে, এই সরকার ব্যয় করতেছে কোথা থেকে? জনগণের কাছ থেকেই তো নিছে। তো এই সবগুলা হচ্ছে ব্যয়। তো এই ব্যয়গুলো আমি কেন করতে সমর্থ হয়েছি? কারণ কোনো না কোনো ভাবে এগুলো আয় করছিলাম তাই। তো তার মানে আমার জাতীয় আয় ব্যয় পদ্ধতিতেও পরিমাপ করা যায়, যে আমি একজন জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে কত ব্যয় করছি, এইটার যোগফল জানলেই আমি বলবো যে যত আমি ব্যয় করছি এইটাই তার মানে আমার আয় ছিল। কারণ কি? কারণ হচ্ছে এই ক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমিক্সে মোট আয় আর মোট ব্যয় সমান ধরে নেওয়া হয়। তো মোট আয় আর মোট ব্যয় যেহেতু সমান ধরে নিছি, তাহলে আমি একটা জাতি হিসেবে এক বছরে সি প্লাস আই প্লাস জি এই পরিমাণ ব্যয় করছি। এইটার মিনিং হইল আমার আয়ও সেম। এইটাই, বুঝতে পারছো ব্যাপারটা? একটু দেখো তো ক্লিয়ার কিনা কনসেপ্টটা। ফুল ফর্মটা কি বুঝতেছো না? এই সি মানে হচ্ছে তোমার কনজাম্পশন, সি মানে কনজাম্পশন, যার বাংলা হচ্ছে ভোগ। আর জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যার বাংলা হচ্ছে সরকারি ব্যয়। আই হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, মুখে তো বলে দিচ্ছি।
এনআই ন্যাশনাল ইনকাম। তোমরা কি বুঝতে পারছো বলো তো? ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে জাতীয় আয়, এনআই মানে কি? এনআই মানে ন্যাশনাল ইনকাম, মানে কি জাতীয় আয়। আমরা তো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি পড়তেছি, জাতীয় আয়টা ব্যয় পদ্ধতিতে পরিমাপ করতেছি। মানে একটা জাতি হিসেবে আমরা ভোগে যে অর্থটা ব্যয় করি, তারপরে ইনভেস্টমেন্টের জন্য যেটা ব্যয় করি, সরকার হিসেবে যেটা ব্যয় করি, সেই অর্থটার যোগফল। এখন এই ব্যয়টা আমি কেন করতে পারলাম? কারণ আয় করছিলাম। হ্যাঁ, তো এই যে এই ব্যয় সমান ধরে নিচ্ছি এই ব্যয় যত টাকা, তার মানে ওই অর্থ বছরে আমার আয়ও ছিল সেম টাকা। ঠিক আছে, তো তার মানে আমরা ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়টা পরিমাপ করলাম। আচ্ছা দেখো, একজন লিখছো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সেইটাও হবে। হ্যাঁ, এইটা আমরা 3 খাত অর্থনীতি ধরে নিছি। এটা তোমাদের ক্লাসের সামনে যখন আমরা আরো ডিটেইল পড়াবো তখন আরো বোঝাবো। মানে এইটার সাথে এই যে এনআই ইজ ইকাল টু, যদি আমরা 4 খাত বিশিষ্ট অর্থনীতি হয় তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলে সামনে পড়বো, মানে আজকে আর তোমাদের দরকার নেই, জাস্ট বেসিক আইডিয়ার জন্য এটা দিয়ে দিলাম। তো এই 3 পদ্ধতিতে পরিমাপ করি। তো দেখো এই যে ব্যয় পদ্ধতিতে আমরা কি কি জিনিস দেখলাম? ব্যয় পদ্ধতিতে আমরা কি কি জিনিস দেখছি? যে সি ছিল ভোগ ব্যয় ছিল, তারপরে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ছিল, আর একটা কি ছিল? যে সরকারি ব্যয়। সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল। তো এখন এই যে ব্যয় পদ্ধতিতে, হ্যাঁ ব্যয় পদ্ধতিতে আমরা যে সরকারি মানে আয় মানে জাতীয় আয় হিসাব করলাম, ব্যয় পদ্ধতিতে সরকার মানে তোমার জাতীয় আয়, এই যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় আমরা হিসাব করছি। এইখানে 3টা এলিমেন্ট ছিল, একটা হচ্ছে ভোগ, একটা বিনিয়োগ, এই যে বিনিয়োগ, আর কি ছিল? ভোগ আর সরকারি ব্যয়। এই 3টা জিনিস কেমন হতে পারে সেই আইডিয়াটা আমরা এখন নিব। ঠিক আছে, এই 3টা জিনিস কেমন হতে পারে সেই আইডিয়াটা নিব। তো প্রথমত ভোগ ব্যয়। মানুষ, ভোগ ব্যয়টা কি? মানুষজন বিভিন্ন তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন জিনিস, পোশাক পরিচ্ছদ খাবার এগুলা কেনার জন্য যে ব্যয়টা করে সেইটাকে বলা হচ্ছে ভোগ ব্যয়। হ্যাঁ, তো ভোগ ব্যয়ের সাথে আরেকটা যে জিনিস খুব রেলিভেন্ট সেটা হচ্ছে ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক মানে ফাংশন, হ্যাঁ কনজাম্পশন ফাংশন। তো আমরা কি পড়তেছি? ভোগ, ভোগ অপেক্ষক। বা কনজাম্পশন ফাংশন। তো ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন মানে কি? অপেক্ষক মানে হলো, মানে ধরো মানে যে কোনো অপেক্ষক মানে হচ্ছে দুইটা চলকের মধ্যে আমরা নির্ভরশীলতার সম্পর্ক যদি গাণিতিক উপায়ে প্রকাশ করি তখন তাকে অপেক্ষক বলে। কি? দুই বা ততোধিক চলকের মধ্যে বা স্বাধীন এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক আমরা যদি গাণিতিক উপায়ে প্রকাশ করি তখন তাকে বলা হয় অপেক্ষক। কেমন ব্যাপারটা? তোমরা এরকম একটা সমীকরণ পড়ছো না? ধরো y is equal to 2x plus 5z plus 10, এরকম সমীকরণ পড়ছো না ছোটবেলায়? তো এইখানে দেখো y এর মান, বা ধরো একটু ছোটই করে দেই, তো দেখো এখানে y এর মান কার উপর নির্ভর করে? x এর মানের উপর। x এর মান যদি 1 হয় তাহলে 2 গুণন 1, তাহলে y এর মান হবে 2 গুণন 1 যোগ 10 12।
ওয়াই এর মান যদি 2 মানে সরি এক্স এর মান যদি 2 হয় তাহলে 2 ইনটু 2 মানে 2 গুণন 2 তাহলে 4, 4 প্লাস 10 14। তো তার মানে এক্স এর মানের উপরে ওয়াই এর মানটা নির্ভর করতেছে, এই জন্য ওয়াই কে বলা হয় হচ্ছে অধীন চলক, কারণ ওয়াই এর মান নির্ভরশীল। ঠিক আছে, আর এক্স এর মান ইচ্ছা মতো বসাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বাধীন চলক। তো এইটাকে আমরা অপেক্ষক আকারে প্রকাশ করতে পারি কেমন জানো, y ইজ ইকাল টু ফাংশন অফ এক্স। এইটা হলো একটা, এই যে যেটা পড়লাম দেখালাম, এইটা হলো একটা অপেক্ষক, এটাও একটা অপেক্ষক, এটাও একটা অপেক্ষক। এখানে কি হলো, এই যে দেখো দুইটা চলক ছিল এক্স এবং ওয়াই। চলক কি জিনিস, চলক হলো এমন জিনিস যার মান পরিবর্তন হতে পারে। এই যে এক্স এবং ওয়াই, এটার মান কি আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি না, এই জন্য এটা চলক। তাহলে ওয়াই কেমন ধরনের চলক, ওয়াই অধীন চলক, কারণ ওয়াই এর মান এক্স এর মানের উপর নির্ভর করতেছে। তো এক্স হচ্ছে স্বাধীন চলক। তো এই সমীকরণ তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি যে y ইজ এ ফাংশন অফ x, এটার মানে হলো y এর মান x এর মানের উপর নির্ভর করতেছে। সমীকরণটা যদি এমন থাকতো y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5z প্লাস 20, তখন আমরা কি বলতাম, y এর মান কার উপর নির্ভর করতেছে, x এর মান এবং z এর মানের উপরে। যেই কারণে আমরা বলতাম y ইজ এ ফাংশন অফ x, z, মানে y এর মানটা x এবং z এর উপর নির্ভরশীল। তো তাহলে এইটা হলো ম্যাথের ইন জেনারেল কনজাম্পশন, মানে ম্যাথের ইন জেনারেল ফাংশন বা অপেক্ষকের সংজ্ঞা। কি বলতেছে, দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে সেটাকে বলা হচ্ছে অপেক্ষক। দুই বা ততোধিক চলকের মধ্যে কেমন নির্ভরশীলতার সম্পর্ক, দেখো এই যে কি বলা হচ্ছে এখানে, y এর মান x এর মানের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, y ইজ ইকুয়াল টু 2x প্লাস 10। এইটার মিনিং হলো y এর মান হবে x এর মানের দ্বিগুণ অপেক্ষা কত বেশি, 10 বেশি। এই যে নির্ভরশীলতা, x এবং y এর নির্ভরশীলতা আমরা প্রকাশ করছি না, এই জন্য বলা হচ্ছে অপেক্ষক হলো দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করা। এত কথা কেন বললাম, এত কথা বললাম এই কারণে, এত কথা বললাম এই কারণে যে আমরা ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক, এইখানে ভোগ অপেক্ষক হচ্ছে c ইজ ইকুয়াল টু ফাংশন অফ y। এটার মানে হচ্ছে ভোগ y হলো জাতীয় আয়, জাতীয় আয়ের উপর ভোগ হলো জাতীয় আয়ের উপর নির্ভরশীল। যে সি এইখানে কিন্তু স্বাধীন চলক, আর ওয়াই, ওয়াই মানে হচ্ছে জাতীয় আয়। আর সি হচ্ছে কনজাম্পশন বা ভোগ, মানে বলা হচ্ছে ভোগ জাতীয় আয়ের উপর নির্ভরশীল বা মানুষের ইনকামের উপরে নির্ভরশীল। মানে আমি কি পরিমাণ জিনিসপত্র কিনবো বা খাবো এটা কার উপর নির্ভর করে, আমার আয়ের উপর না। আয় কমা বাড়ার সাথে এটার একটা সম্পর্ক আছে না, এই জন্যই বলতেছে যে ভোগ কার উপর নির্ভর করতেছে, তার আয়ের উপর। জাতীয় আয় মানে তো এখানে ব্যক্তির আয়ও আছে, যে ভোগ আয়ের উপর নির্ভরশীল, সি ইজ এ ফাংশন অফ ওয়াই, এই কথাটাই বলছে। ঠিক আছে, তো এখন এইটা কিন্তু একটা জেনারেল ফর্মুলা, এটা একটা জেনারেল ফর্মুলা। এখন এইটাকে আমরা মানে এই ভোগ অপেক্ষকটাকে আমরা আরো স্পেসিফাই করে লিখতে পারি, ঠিক আছে, বা ভোগের সমীকরণ। সোজা কথা, এখন আমরা ভোগের সমীকরণটা আরো ইলাবোরেটিভলি দেখতে চাই। ভোগের সমীকরণ, তো আমরা জেনারেল সম্পর্কটা কি দেখলাম, সি ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। তার মানে হচ্ছে ভোগ মানে জাতীয় আয়ের উপর নির্ভরশীল, এখানে দেখছিলাম।
এখন ভোগের মানে স্পেসিফিক সমীকরণ হচ্ছে সি ইজ ইকাল টু এ প্লাস বিওয়াই। হ্যাঁ, সি ইজ ইকাল টু এ প্লাস বিওয়াই। এইখানে এ কে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ। এটাকে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ। এটাকে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ। এই যে বিটাকে বলা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। এইটার এমপিসি মানে কি? মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, আর ওয়াইটা হচ্ছে আয় বা জাতীয় আয়, একই কথা। তো তাহলে ভোগের সাধারণ সমীকরণ হচ্ছে সি ইজ ইকাল টু এফ ওয়াই, মানে ভোগ আয়ের উপর নির্ভরশীল। এখন এটাকে আরো স্পেসিফাই করে বললে মানে মূল সমীকরণ হচ্ছে সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই। এটাকে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ বা ইংলিশে বললে অটোনোমাস কনজাম্পশন। অটোনোমাস কনজাম্পশন। এখন এইটাকে সংখ্যা দিয়েও প্রকাশ করা যায়। স্বয়ংভূত ভোগটা কি আমি বলি। স্বয়ংভূত ভোগ হচ্ছে কোনো মানুষের আয় যদি শূন্যও হয়, কোনো মানুষের আয় যদি শূন্যও হয়, তাহলে সে যতটুকু অংশ ভোগ করে সেইটাকে স্বয়ংভূত ভোগ বলে। হ্যাঁ, স্বয়ংভূত ভোগটা তাহলে তোমাদের একটু ব্যাখ্যা করে বলে দিই যে কোনো মানুষের আয় যদি শূন্যও হয় তাহলে সে তো দেখো আমরা কি লিখছি, সি ইজ ইকাল টু এ প্লাস বিওয়াই। এ হচ্ছে স্বয়ংভূত ভোগ। তো স্বয়ংভূত ভোগ বলা হচ্ছে কোন ব্যক্তির আয় তাকে স্বয়ংভূত ভোগ বলে। কোন ব্যক্তির আয় শূন্য হলেও সে যতটুকু অংশ ভোগ করে তাকে স্বয়ংভূত ভোগ বলে। ধরো এই সি এর মান সি ইজ ইকাল টু ধরো 100 প্লাস 0.5y, এটা স্পেসিফিক করে দিলাম। এইখানে তার মানে স্বয়ংভূত ভোগ কত? 100। তার মানে ওই মানুষের আয় যদি 0 হয়ে যায় তাও তার বেঁচে থাকার জন্য 100 টাকা ব্যয় করা লাগে। এখন প্রশ্ন, স্যার এই 100 টাকা কোত্থেকে পায়? এই 100 টাকা প্রয়োজনে সে সঞ্চয় থেকে ভাঙবে, নাহলে সে ধার করে নিয়ে আসবে। বেঁচে থাকার জন্য তার তো একটা টাকা লাগবে। আয় 0 হয়ে গেলে কি আমি আমার খাওয়া বা মানে বেঁচে থাকার জন্য খাওয়া বন্ধ করে দিতে পারবো? পারবো না। এই কারণে বলা হচ্ছে আয় শূন্য হলেও সে যতটুকু অংশ ভোগ করে, বেঁচে থাকার জন্য যতটুকু অংশ তার ভোগ করতে হয়, সেটা হলো স্বয়ংভূত ভোগ। এখন আসো বি কে আমরা কি বলছি? বি কে আমরা বলছি যে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। এখন
প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি এটা কি, এটা একটু দেখা দরকার। প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বলতেছে মানুষের আয় এক একক বৃদ্ধি পেলে তার যতটুকু অংশ সে ভোগে ব্যয় করে তাকে এমপিসি বলে। এমপিসির মানটা কি হবে জানো? 0 থেকে বড়, 1 থেকে ছোট হবে। কি বলা হচ্ছে, কোন একটা মানুষের আয় ধরো ছিল 500 টাকা, এখন আয় 1 টাকা, মানে কোন একটা মানুষের আয় ছিল 500 টাকা, সে এখান থেকে ব্যয় করতো মনে করো 400 টাকা, হঠাৎ করে তার আয় 501 টাকা হয়ে গেল। এই যে আয় 1 টাকা বাড়লো, এই বাড়তি 1 টাকা আয়ের কতটুকু অংশ সে ভোগে ব্যয় করবে? 1 টাকার কি সে 50 পয়সা ভোগে ব্যয় করবে, নাকি 1 টাকার সে 70 পয়সা ভোগে ব্যয় করবে? সেইটাই এমপিসি। বলা হচ্ছে কোন একজন মানুষের আয় 1 একক বৃদ্ধি পেলে তার যতটুকু অংশ সে ভোগে ব্যয় করে সেটা হচ্ছে এমপিসি। এমপিসির মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটার কারণ কি? কোন একজন মানুষের আয় বাড়ছে মনে করো বাড়ছে হচ্ছে 1 টাকা, এখন সে ভোগে ব্যয় করবে কতখানি? অবশ্যই সেটা 0-র চেয়ে বেশি হবে। মানুষের অতিরিক্ত 1 টাকা আয় হলে কিছু না কিছু সে ভোগে ব্যয় করে, কিন্তু আয়ের পুরো অংশ আবার সে সাধারণত ভোগ করে ফেলে না। মানে 1 টাকা আয় করছে, এখন সে ভোগে ব্যয় করবে, সেটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে, আবার পুরো 1 টাকাই সে ভোগ করে ফেলবে না। এই কারণে এমপিসি 1-এর চেয়ে ছোট হবে। তো ধরো বললো যে এমপিসি 0.7, মানে 1 থেকে বড়, 1-এর চেয়ে ছোট হওয়া লাগবে। তো কোনো কারণে বললো এমপিসি 0.7, এটার মিনিং কি? এটার মিনিং হলো এই ব্যক্তি অতিরিক্ত 1 টাকা আয় করলে 70 পয়সা ভোগে ব্যয় করে। এমপিসি 0.7 বা এমপিসি ধরো 0.3, এইটার মানে হলো এই ব্যক্তি অতিরিক্ত 1 টাকা আয় করলে 30 পয়সা ভোগে ব্যয় করে। বা এভাবে বলা যায় যে এই ব্যক্তি অতিরিক্ত 100 টাকা আয় করলে সে ভোগে 30 টাকা ব্যয় করে। ঠিক আছে, এইটা হলো এমপিসির মিনিং। তো এখন তাহলে আসো, আমরা যে সমীকরণ পড়তেছিলাম সেই সমীকরণে কি ছিল? তো ভোগ অপেক্ষক, তাই তো? সি ইজ ইকাল টু এ প্লাস বিওয়াই, এটা সমীকরণ। এ স্বয়ংভূত ভোগ আর বি হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। তো এইটাকে কি লেখা যায়? ধরো সি ইজ ইকাল টু 100 প্লাস 0.5y। তো এখন তার মানে কি, এটা স্বয়ংভূত ভোগ 100, মানে তার যদি আয় 0 হয় তাহলে সে 100 টাকা ভোগে ব্যয় করে। আর 0.5 হচ্ছে তার এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা, মানে সে অতিরিক্ত 1 টাকা আয় করলে 50 পয়সা ভোগে ব্যয় করবে। আর ওয়াই তো জাতীয় আয়। এখন বলল যে এই ভোগ সমীকরণের চিত্র আঁকো। তো এই ভোগ সমীকরণের চিত্র আঁকতে বললে আমরা কি আঁকতে পারবো না? এটা আমরা আঁকতে পারবো। কিভাবে দেখো, সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে ছক তৈরি করব। দেখো এই যে 2, মানে তোমার y ইজ ইকাল টু 2x প্লাস 10, ছোটবেলায় আমরা ক্লাস 8 এটার গ্রাফ আঁকতাম কিভাবে?
এসএসসি তেও তোমাদের করে থাকার কথা যে এক্স যেহেতু স্বাধীন চলক, এই পাশে এক্স দিতাম, এই পাশে ওয়াই, এক্স এর মান 1 বসাতাম, এক্স এর মান 1 বসালে 2 গুণন 1 2 প্লাস 10 কত হচ্ছে, ওয়াই এর মান 12, এক্স এর মান যদি 2 বসাই, 2 গুণন এই যে সামনে যে 2 আছে গুণন, তাহলে 2 গুণন 2 4 প্লাস 10 2 হলো 14, এভাবে বসাতাম না। এইখানেও আমরা সেম কাজটা করব। এইখানে স্বাধীন চলক কোনটা, ওয়াই, আর এইটার জন্য আমি কার মান পাবো, সি এর মান পাবো। তো তাহলে এখানে মান বসাও, কিন্তু এইখানে যেহেতু 0.5 দিয়ে গুণন আছে, এই কারণে এখানে 1 2 বসানো যাবে না, একটু বড় সংখ্যা বসাতে হবে। তো প্রথমে আমরা আয় বসাবো, মনে করো যে 0, ওয়াই এর মান প্রথমে 0 বসায় নিতে হবে, তাহলে 0.5 গুণন 0 0 হয়ে গেল প্লাস 100, তাহলে সি এর মান 100, ওয়াই এর মান যখন 0, তারপর ওয়াই এর মান আমরা বসাবো কত, 100। কেন 1 2 না বসে 100 বসালাম, কারণ এই যে 0.5 দিয়ে গুণন আছে, আমার এমন সংখ্যা বসাতে হবে যাতে ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ না আসে। তো 0.5 এর সাথে 100 গুণ করলে দেখবা কত আসতেছে, 0.5 গুণন 100 হচ্ছে 50। ক্যালকুলেটর মেরে দেখো, এই হাফ দিয়ে 100 কে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাবে 50, 50 প্লাস 100 150 হয়ে যাবে। এরপর আরেকটা সংখ্যা জাস্ট বসাই, 200, মনে করলাম আয় 200, এটা কিন্তু আমি র্যান্ডমলি বসাচ্ছি, তোমার ইচ্ছা মতো বসাতে পারবা। তো 200 কেন বসালাম, কারণ হাফ দিয়ে গুণ করলে 100 একটা সুন্দর নাম্বার আসে। তো তাহলে ওয়াই এর মান যদি দেখো, একটা বসায় তোমাদেরকে দেখায় দিই, অনেকেই নাও বুঝতে পারো। এই যে ওয়াই ইজ ইকাল টু 200 হলে, তো তো 0.5 গুণন 200 আলটিমেটলি কি হচ্ছে, 100 প্লাস এই যে 0.5 দিয়ে 200 কে গুণ করলে 100 হয়ে যায়, রেজাল্ট 200। তার মানে এইখানে 200 বসালে এইখানেও 200 আসবে। তো এখন এই যে আমরা যেটা করলাম, এটা গ্রাফটা আমরা আঁকতে পারবো না, এটার গ্রাফটা আঁকার জন্য কি করব, এইখানে আমরা তাহলে ধরো গ্রাফটা এখানেই এঁকে ফেলি, এটা তো দেখা যাচ্ছে নাকি, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। তো এই গ্রাফে এই পাশে দিব আমরা হচ্ছে তোমার জাতীয় আয় ওয়াই, আর এই পাশে দিব সি, হ্যাঁ ভোগ। তো দেখো এইখানে কত আছে, 0 থেকে 200, তাহলে আমি কি করবো, 50 50 করে আগাই, এইটা হলো 0 0 বিন্দু। তো আমি তোমাদেরকে একটা জিনিস একটু বেসিক বলে দেই, যে গ্রাফ হচ্ছে একটা, আর 5 মিনিট পরে তোমাদের শেষ করে দেব। গ্রাফ হচ্ছে একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল, মানে গ্রাফের দুইটা অক্ষ আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো গ্রাফের মাধ্যমে সর্বোচ্চ দুইটা জিনিসের সম্পর্ক প্রকাশ করা সম্ভব, দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করা সম্ভব, ওয়াই অক্ষে একটা চলক থাকবে, এক্স অক্ষে একটা চলক থাকবে। গ্রাফ একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল, দুইটা অক্ষের মাধ্যমে দুইটা চলকের সম্পর্ক সর্বোচ্চ প্রকাশ করা সম্ভব। তো এক অক্ষে দিলাম এই যে আয়, আর ওয়াই অক্ষে দিলাম ভোগ। তো আমি 0 থেকে 200, তাহলে 50 50 করে আগাই, 50 100 150, হ্যাঁ এই 200। আর ওয়াই অক্ষে কত আছে, 100 থেকে 200, এখানেও 50 করে আগাতে পারি, 50 100, হ্যাঁ 150 200, এটা আঁকালাম। তো এখন ওয়াই এর মান যখন 0, ওয়াই এর মান যখন 0 মানে ওয়াই এর মান এখানে, তখন সি এর মান 100, তার মানে এই যে এই জায়গা থেকে শুরু। তারপর ওয়াই এর মান যখন 100, ওয়াই এর মান 100 কোথায়, এইখানে, তখন সি এর মান 150, এই যে এই জায়গা আরেকটা বিন্দু। তারপর ওয়াই এর মান যখন 200, তখন সি এর মানও 200, তার মানে এই জায়গায় বিন্দুটা। তো আমি যদি এখন রেখাটা টেনে দেই, তাহলে এই জায়গা থেকে রেখাটা টানলেই এই যে সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই, এই যে আমি ভোগ রেখাটা পেয়ে গেলাম। তার মানে এই যে এইটা আমার ভোগ রেখা। তাহলে আমার কি, এই যে একটা সি ইজ ইকাল টু 100 প্লাস 0.5 ওয়াই ভোগ সমীকরণ দেওয়া ছিল, সেই ভোগ সমীকরণ থেকে আমি প্রথমে সূচি তৈরি করছি, ঠিক আছে, সূচি তৈরি করছি, সেই সূচি থেকে রেখা আঁকছি। মানে এইটা কিন্তু একটা তোমার অর্ডার, তুমি চিন্তা করতে পারো যে আমার সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে সূচি তৈরি করতে হবে, সেই সূচি থেকে রেখা আঁকতে হবে। মানে
আমি সাম আপ করে দিচ্ছি, তোমার সি ইজ ইকাল টু 100 প্লাস 0.5y, এইটা রেখা আঁকতে বলছিল। তো তুমি প্রথমে কি করছো, সেইখান থেকে একটা ছক আঁকায় নিছো এরকম, y এই পাশে সি, কারণ কি y স্বাধীন চলক। তো 0 এটার জন্য 100 আসছিল, এটার জন্য তুমি 100 বসাইছিলা, সেই জন্য কত 150 আসছিল, 200 বসাইছিলা y এর মান, এটার জন্য 200 আসছিল। এরপরে তুমি এই y সি এরকম একটা তোমার গ্রাফ চলে আসছে, নিচে দিতে হবে চিত্র ভোগ রেখা। তো এই হলো সাম আপ, মানে তোমার এরকম একটা ভোগ সমীকরণ দিয়ে বলছে যে চিত্র আঁকো। আঁকতে পারবা না? দেখো তো, এই হচ্ছে ম্যাথ। এইটা বলতে পারো সবচেয়ে কঠিন জিনিস, তো এইটা তোমরা পারবা না? দেখো তো কি অবস্থা, সাম আপ করে দিছে। কিন্তু একটা সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে তোমাকে একটা সূচি তৈরি করতে হবে, এইটা সেই সূচি কিন্তু, ঠিক আছে? এটা সমীকরণ, এই সমীকরণ থেকে সূচি তৈরি করছো, তারপর রেখা আঁকছো। এই যে অর্ডার দিয়ে দিচ্ছি, সমীকরণ, সেখান থেকে সূচি, তারপর সেখান থেকে তুমি রেখা আঁকবা। তো এই সমীকরণ দেওয়া ছিল, চিত্র আঁকতে বলছে, এটা কি ভোগের সমীকরণ। ভোগের সমীকরণ থেকে আমি এই যে সূচি আঁকলাম, সেখান থেকে এরকম একটা রেখা, এখানে আর বসাই নাই বিন্দুগুলা, জাস্ট সরাসরি দেখাই দিছি। তোমরা একটু গ্রাফে, মানে তোমরা একটু বলো তো, দেখো তো বুঝছো কিনা। আচ্ছা, একজন বলতেছে যে ভাইয়া এত বড় নাম্বার কেন নিলাম? এত বড় নাম্বার এই কারণে নিলাম, এই যে ওয়াই এর মান 1 যদি বসাতাম কি হতো, ঘটনাটা দেখেন তো। 100 প্লাস 0.5 গুণন ওয়াই এর মান 1, তাহলে 0.5 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে, ওই 0.5ই হচ্ছে। তার মানে 100.5। এই যে একটা ভগ্নাংশ সংখ্যা চলে আসতো, এই ভগ্নাংশ সংখ্যা আমার রেখায় বসানো তো কঠিন। আবার 2 নেন না, যদি y এর মান 2 হলে কি হতো, c ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.5 গুণন 2, তো আলটিমেটলি কি হতো, এই 2 দিয়ে 0.5 কে গুণ করলে 101 হতো। এগুলা বসানো সমস্যাজনক, যেহেতু এই যে এখানে ভগ্নাংশ সংখ্যা আছে, এই জন্য আমি একটু বড় বড় সংখ্যা নিছি, 100 200 এইভাবে নিছি, বুঝছেন? তো দেখো এই জিনিসগুলা, এই যে এইটা বোঝানোর জন্য তোমাদের আরো অনেক কিছু বোঝানো লাগতো, কিন্তু স্টিল আমি খুব বেসিক আইডিয়াটা তোমাদেরকে দিছি। তারপরেও তোমরা যারা বুঝতে পারছো, এইটুকু নিশ্চিত থাকো ইকোনমিক্স তোমরা ইনশাল্লাহ পারবা। এই টপিক ছিল মনে করো ইকোনমিক্সের সবচেয়ে কঠিন জিনিস। আর যেগুলো আছে এরকম, আমি বলি তোমাদেরকে, ম্যাথওয়ালা চ্যাপ্টার আছে প্রথম পত্রে 4টা, প্রথম পত্রে 4টা অধ্যায় আছে, যে এখানে অল্প বা বেশি, কম বেশি 4 অধ্যায় ম্যাথ আছে, 10টা অধ্যায়, এটার মধ্যে 4 অধ্যায় ম্যাথ আছে। আর দ্বিতীয় পত্রে 10টা অধ্যায়ের মধ্যে মাত্র 2টা অধ্যায় ম্যাথ আছে। মানে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে চ্যাপ্টার হলো 20টা, এটার মধ্যে ম্যাথ আছে 6 চ্যাপ্টার, এবং তার মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ তোমরা দেখেই ফেললাম। তো এইটা যদি আপাতত মোটামুটি তোমার মনে হয় যে মাথায় যাবে, তাহলে তুমি টেনশন কোন রকম চিন্তা না করে ইকোনমিক্স নাও ভাই। তোমার মানে ই প্লাস তো পাবাই, যারা একটু ভালো করবা তারা এখান থেকে ভালো মার্কস পাওয়া সম্ভব, ঠিক আছে? তো শোনো, তাহলে এখন তোমাদের কাজ কি, আজকে আমরা মোটামুটি কি কি জিনিস পড়লাম একটা সাম আপ করে দিচ্ছি, এরপরে কিছু কথা বলে শেষ করে দিব। জাস্ট আমাকে 5টা মিনিট তোমরা সময় দাও, ঠিক আছে? আজকে আমরা প্রথম পত্রের 9ম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় পড়লাম। তো আমরা প্রথমে পড়ছি জাতীয় আয়, এটা একটা আমব্রেলা, এটার আন্ডারে আছে জিডিপি, এটার আন্ডারে আছে জিএনপি। তো জিডিপি জিএনপি পড়ছি, এটার পার্থক্য পড়ছি। তারপরে আমরা ব্যক্তিগত আয় পড়ছি, ব্যয়যোগ্য আয় পড়ছি, এই জিনিসগুলা পড়লাম। এরপরে যে জাতীয় আয় পড়তেছিলাম না, জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি পড়ছি, 3টা পদ্ধতি। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তো ব্যয় পদ্ধতিতে আমরা কি দেখলাম, ব্যয় পদ্ধতিতে আমরা ভোগ, বিনিয়োগ আর সরকারি ব্যয় এগুলা যোগ করলে জাতীয় আয় পাই। তো যেহেতু 3টে এলিমেন্ট আছে, ভোগ, বিনিয়োগ, জাতীয় আয়, সরি ভোগ, বিনিয়োগ আর সরকারি ব্যয়, তো আমার এই 3টা জিনিস সম্পর্কে তো জানতে হবে। তো আমরা এখন ভোগ সম্পর্কে জানতেছিলাম। ভোগ মানে আমরা কোনো কিছু কেনা, যখন কিনে খাই বা কিনে মানে কাপড় চোপড় পরি, মানে আমার দৈনন্দিন কাজে যে টাকাটা ব্যয় করি সেটাই ভোগ। তো ভোগ কার উপর নির্ভর করে, আমার আয়ের উপর নির্ভর করে। এই কারণে আমি লিখছিলাম সি ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, মানে
কনজাম্পশন বা ভোগ আয়ের উপর নির্ভরশীল, সেখান থেকে আমি এরকম একটা সমীকরণে আসছি। আমি বললাম এই সমীকরণের চিত্র আঁকো। চিত্র আঁকতে হলে কি নিয়ম, সমীকরণ থেকে একটা সূচি লাগে, সূচি থেকে রেখা। তো এই সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে সূচি তৈরি করছি। এখানে কি দেখছি, ডান সাইডে যেটা আছে সেটা হলো স্বাধীন চলক, সব সময় ডান সাইডে যেটা থাকে সেইটার মান বসাতে হয়, আর তার ফলশ্রুতিতে আমরা বাম পাশে যেটা থাকে মানে অধীন চলক সি, সেটার মান পাই। তো ওয়াই এর মান 0, 100, 200 বসালাম। এইগুলা বসালে এই সমীকরণ থেকে আমরা এই মানগুলা পাবো। এই যে দেখাই দিচ্ছি কিভাবে নির্ণয় করতে হয়। তারপর সেটা গ্রাফে বসালেই আমি ভোগ রেখা পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা ছিল মোটামুটি দাগে তোমাদের আলোচনা। তো তোমাদের এখন কিছু কাজ করতে হবে। আজকে এই ক্লাস শেষ হলে আমি তোমাদের মানে এইচএসসি 27 এর যে গ্রুপ আছে ওইখানে তোমাদের ক্লাসটা কেমন লাগছে এটা জিজ্ঞেস করে একটা পোস্ট দিব, আর নিচে একটা প্রোমো কোড দিয়ে দিব। এই প্রোমো কোড দিয়ে তোমরা অনলাইন ব্যাচের মানে তোমরা কোর্স কিনে ফেলতে পারবা, যেখানে বান্ডেল কিনতে পারবা, তোমরা ইকোনমিক্স এবং জিওগ্রাফি একসাথে কিনতে পারবা। এইটা কিনলে তোমরা ডিসকাউন্ট পাবা। আবার কেউ মনে করলে না আমি শুধু ইকোনমিক্স কিনবো ভাইয়া, তাহলে তোমরা ওয়েবসাইটে চলে যাবা 10 মিনিট স্কুলের, ওইখানে ওই অপশন আছে, অপশনে গিয়ে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণী, সেটার মধ্যে তোমরা OB7 বা অনলাইন ব্যাচ 7 OB মানে 27 OB27 নামে যে ঘরটা আছে সেখানে ঢুকলে তোমরা ইকোনমিক্স আলাদাভাবেও কিনতে পারবা। তো ভাইয়া তাহলে মানে এই যে তোমাদের অনলাইন ব্যাচ আমরা শুরু করব অক্টোবরের 1 তারিখ থেকে, ঠিক আছে? সেপ্টেম্বরেও আমাদের কিছু বেসিক বিল্ডিং ক্লাস হবে, অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করব। আমরা 8 মাসের মধ্যে তোমাদের অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শেষ করে দিব। মানে তোমাদের যেখানে এটা 2 বছরে পড়ার কথা, মানে আমরা 8 মাসের মধ্যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র শেষ করে দিব। কেন শেষ করব? কারণ কলেজে দেখা যায় কোন কোন কলেজে প্রথম পত্র আগে পড়ায়, কোন কোন কলেজে দ্বিতীয় পত্র আগে পড়ায়, আবার কোন কলেজে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র একসাথে মার্চ করে পড়ায়। তো আমরা এই এক এক কলেজে তো এক এক রকম, এই কারণে প্রেসারই আমরা নিব না। 10 মিনিট স্কুল 2 বছরের কোর্স, প্রথম পত্র দ্বিতীয় পত্র 8 মাসে শেষ করে আমরা এরপর রিভিশন করব আর পরীক্ষা দিতে থাকবো জাস্ট। ঠিক আছে, তো আজকে তোমাদের কাজ কি ভাইয়া, তোমরা হলো মানে এইচএসসি 27 যে গ্রুপটা আছে এই গ্রুপটা একটা রিভিউ পোস্ট করবা, আমার ছবি নিতে পারো বা যে কোনো কিছু, যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে মানে অনেস্টলি ভালো লাগলে ভালো লাগছে বলবা, খারাপ লাগলে প্রয়োজনে সেইটাও বলো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এইচএসসি 27 যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে আজকে তোমরা এই ক্লাসটা কেমন লাগছে, এই ক্লাসটা শেষ হওয়ার পর প্লিজ একটা রিভিউ দিয়ে দিও। সেটা তোমাদের যদি ভালো লেগে থাকলে সেটাও জানাও, কোনো অভিযোগ থাকলে সেটাও জানাও। আর আমি নিজে একটা পোস্ট করে তোমাদের প্রোমো কোড পোস্ট করে দিব। প্রোমো কোড ইউজ করে তোমরা এই কোর্সটা ডিসকাউন্টে ইকোনমিক্স এবং জিওগ্রাফি বান্ডেল আকারে কিনতে পারবা। সিঙ্গেলও কিনতে পারো, সেই ক্ষেত্রে হয়তো ডিসকাউন্ট পাবা না, সেই ক্ষেত্রে ওয়েবসাইটে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিনতে হবে। সো তোমরা একটু কমেন্টে জানাও তো কি অবস্থা, তোমাদের বুঝতে পারছো কিনা। একজন জিজ্ঞেস করছে ভাইয়া এইচএসসি 26 কি ভর্তি হতে পারবে? 100% পারবা। এটা কিন্তু একটা এক্সিলেন্ট জিনিস। সেটা হচ্ছে এইচএসসি 26 এর এইচএসসি পরীক্ষা হবে তোমার মোটামুটি ধরো কোন মাসে, সামনের বছরের এপ্রিল মেতে, তার আগেই আমরা এই 27 এর প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করে দেব। সো যদি এইচএসসি 26 ভর্তি হও এই কোর্সটাতে, তোমাদেরও 2টা পত্র ইনশাআল্লাহ এইচএসসি এর আগেই আমরা শেষ করে দিব। সো এইচএসসি 26 যারা আছো তারাও নিশ্চিন্তে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা একটু কমেন্টে জানাও তো ক্লাস তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া পোস্ট অ্যাপ্রুভ করে না, নাবিলা মৃধা আমি দায়িত্ব নিচ্ছি, আজকে তোমাদের পোস্ট অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তোমরা একটু জাস্ট আমরা শেষ করব, আর 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস ইনশাআল্লাহ আমরা 2 মিনিটের মধ্যে শেষ করব। একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে মেইন ক্লাস কি প্রথম থেকে শুরু হবে? ডেফিনেটলি, ওইটা তো একদম প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে শুরু হবে, বুঝছো? প্রথম পত্রের একদম প্রথম অধ্যায় থেকে শুরু হবে। সো তোমরা ক্লাস বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। তো আচ্ছা, অনেকেই বলতেছো যে পোস্ট অ্যাপ্রুভ করেন এইচএসসি 27 গ্রুপে, আজকে আমি দায়িত্ব নিচ্ছি, আজকে রাতের মধ্যে তোমরা যারা এই ক্লাসের রিভিউ পোস্ট করবা এগুলো আমি নিজ দায়িত্বে অ্যাপ্রুভ করে দেবো। সো প্লিজ তোমরা একটু গ্রুপে জানিও রিভিউ দিয়ে যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। আর ইনশাআল্লাহ মানে তোমরা যারা কোর্সে এনরোল করবা অনলাইন ব্যাচ 27 এ, তাদের সাথে তো নিয়মিত ক্লাসে দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই